আচ্ছা, সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের সি প্রোগ্রামিংয়ের লেকচার 3। যারা যারা ক্লাসটি করতেছো, কে কোথা থেকে ক্লাস করতেছো, আর ক্লাসটি শেয়ার করো যাতে পরবর্তীতে তুমি ক্লাসটি করতে পারো এবং তোমার বন্ধুরাও যেন ক্লাসটি করতে পারে। এবং আমাদের যারা গ্রুপ ক্যাপ্টেন আছো তারা আমাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দাও যেন সবাই ক্লাসে জয়েন করতে পারে। হ্যাঁ, আজকে লেকচার 3তে আলোচনা করব ফ্লো চার্ট নিয়ে। আর আগামী 2টা ক্লাস কোডিং করাবো। হ্যাঁ, কোডিং করাবো, প্লাস কোডিং থেকে কি ধরনের কোশ্চিন হবে, অর্থাৎ আমাদের সি প্রোগ্রামিং থেকে আসলে তো আমরা এতদিন যা পড়লাম এগুলো কি কোশ্চিন হবে নাকি অন্য কোনো ধরনের কোশ্চিন হইতে পারে। সো কোশ্চিন নিয়ে আলোচনা করব, প্লাস সি প্রোগ্রামিং করাবো। ধরো আমি ক্লাস নিলাম 50 মিনিট, তারপরে ধরো 20 মিনিট তোমাদের কোশ্চিন নিয়ে আলোচনা করব যে কি কি ধরনের কোশ্চিন করতে পারে, কিছু কোশ্চিন সলভ করাবো। হ্যাঁ, সো আগামী ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাসও অনেক ইম্পর্টেন্ট। কারণ দেখো যে তোমাদের প্রোগ্রামিং করতে যাওয়ার যাই করো না কেন, তোমার একটা চ্যাপ্টার যদি পড়ো, সেই চ্যাপ্টারের বেসিকটা ভালোভাবে বুঝতে হয়। তো বেসিক ভালোভাবে বুঝতে হলে এগুলো পড়তে হবে। তো এই কারণে এই পূর্বের প্রথম ক্লাস থেকে আমাদের একটা কোশ্চিন পড়বে এটা বলছি, কিন্তু দ্বিতীয় ক্লাসটা আমাদের বোঝার জন্য করছি। আজকের ক্লাসটার থেকে একটা কোশ্চিন পড়তে পারে অথবা নাও পড়তে পারে। হ্যাঁ, কারণ অনেক সময় ফ্লো চার্ট থেকে দেয় অথবা দেয় না। যদি কয়েকটা ইউনিভার্সিটি হয় তবে কোনো না কোনো জায়গায় তুমি কমন পাবা। যেমন ধরো রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের আইসিটি আছে, এখানে তোমরা কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা আছে। আইসিটি রাজশাহী ইউনিভার্সিটি প্লাস তোমার গুচ্ছে আছে। সো দুই জায়গার মধ্যে কোনো না কোনো জায়গায় তোমার পড়বে একটা। হ্যাঁ, আজকের অংশ থেকে। সো ক্লাসটি করো এবং যারা যারা ক্লাস করতেছো শেয়ার দাও। হ্যাঁ, প্লাস বন্ধুদের মেনশন দাও যাতে তোমার বন্ধুরাও ক্লাসটি করতে পারে। কে কোথা থেকে ক্লাস করতেছো এটাও একটু জানাও, আমি একটু কমেন্ট সেকশনটা পড়ি। হ্যাঁ, সবার সালাম নিছি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করব, তবে কিছুক্ষণ অপেক্ষা করি সবার জয়েন করার জন্য। হ্যাঁ, আমাদের অনেকগুলো মেসেঞ্জার গ্রুপ আছে, প্রায় 20-25টা। সো সবগুলাতে লিঙ্ক দিতে, স্টুডেন্টদের জয়েন করতে একটু সময় লাগে। সো 1-2 মিনিট পর ক্লাসটি শুরু করব আমরা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবার আমি সালাম নিছি। নাহার বলতেছে দিনাজপুর থেকে ক্লাস করতেছি ভাইয়া। হ্যাঁ, সবাই একটু কমেন্টস করো যে কোথা থেকে ক্লাস করতেছো। আমরা দেখতে চাই যে আমাদের 64 জেলা থেকে কি ক্লাস করে নাকি। হাবিবা খানম বলতেছে খুলনা থেকে। মনীষা পাউল বগুড়া। ইশরাত হীরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সেতু বলতেছে পাবনা থেকে ক্লাস করতেছি। ইভা জামালপুর। কামরুন নাহার বৃষ্টি নীলফামারী। কই তুমি ক্লাস? ও আচ্ছা, সবাই কমেন্ট সেকশনে জানাও যে কে কোথা থেকে ক্লাস করতেছো। হ্যাঁ, ফরহাদ বলতেছে চাঁদপুর। সুমাইয়া নাটোর। ময়মনসিংহ থেকে করতেছে জান্নাত। আর একটা আরবি লেখা, নামটা পড়তে পারতেছি না। ফরিদপুর থেকে ক্লাস করতেছো। আর মিলি পটুয়াখালী। আশিকুর রহমান বরিশাল থেকে ক্লাস করতেছে। রাহাত ফরিদপুর থেকে। তিশা ময়মনসিংহ। জিম পাবনা। অশিক্ষিত পর্যটক জামালপুর থেকে। আচ্ছা, শারমিন আক্তার পাবনা থেকে, টাঙ্গাইল থেকে। আচ্ছা, দেখতেছি যে আমাদের প্রায় সব জেলা থেকে ক্লাস করতেছো। সো আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকে কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এইগুলা পড়লেই হবে, এর বাইরে কিন্তু কোনো কিছু পড়ার দরকার নাই। আর আগামী 2টা ক্লাসে আমি বলে দিব যে আসলে কি ধরনের কোশ্চিন হবে, কোথা থেকে কোশ্চিন হবে এবং কোনগুলা কোশ্চিন হবে। কোশ্চিন নিয়ে আলোচনা করব, প্লাস কোশ্চিনের বেসিক যেটুকু আছে সেই বেসিকটা নিয়ে আলোচনা করলে আশা করি যে সি প্রোগ্রামিং থেকে কমপ্লিট হয়ে যাবে। আর গত ক্লাসে অনেকে অভিযোগ দিছো যে আমি যে একটা অ্যালগোরিদম করাইছিলাম ওইটা নাকি অনেকে বুঝোনি, ওইটা আজকে করাবো। কারণ আজকে ফ্লো চার্ট আছে না, ফ্লো চার্ট করায় ওই সঙ্গে আমি ওই অ্যালগোরিদমটা বুঝাই দিব। সো দেখো যে আজকে আমাদের ফ্লো চার্ট হচ্ছে একটা প্রোগ্রামকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। আমরা প্রোগ্রামকে দুইভাবে উপস্থাপন করতে পারি। প্রথমত চিত্রের মাধ্যমে, আর একটা লিখে উপস্থাপন করা হচ্ছে আমাদের
অ্যালগরিদম, আর চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। হ্যাঁ, আর আমাদের এটা কিন্তু প্রোগ্রাম ডিজাইনের অংশ ছিল, তারপরে আমাদের কোডিং আছে, কোডিং সামনে দিন করাবো। সো দেখো যে প্রোগ্রামকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাই হচ্ছে ফ্লোচার্ট। এটা লিখে নাও একটু। এবং ফ্লোচার্ট দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো সিস্টেম ফ্লোচার্ট টোটাল আছে 14টা এবং প্রোগ্রাম ফ্লোচার্ট আছে 8টা। সিস্টেম ফ্লোচার্টটা আমাদের পড়তে হয় না, কারণ আমাদের সিলেবাসে নাই। প্রোগ্রাম ফ্লোচার্টটা আমাদের প্রয়োজন এবং এখান থেকেই আমি পড়াবো। এখানে দেখো, এখানে 14টা আছে। অনেকগুলা কাজ বা প্রক্রিয়ার সমন্বয় হচ্ছে সিস্টেম। তো এই জিনিসটা একটু নোট করে নিবা, নোট করে লিখবা যে অনেকগুলো কাজ বা প্রক্রিয়ার সমন্বয় হচ্ছে আমাদের সিস্টেম। আর প্রোগ্রাম ফ্লোচার্ট, তো প্রোগ্রাম তো বোঝোই যে কোনো একটা সমস্যাকে কম্পিউটারের বোধগম্য করার জন্য আমরা যে নির্দেশগুলো দেই তার সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। তো প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আমরা আলোচনা করব। আর এখানে দুইটা গুরুত্বপূর্ণ সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে 14টা, এবং এখানে দেখো যে অনেকগুলা কাজ বা প্রক্রিয়ার সমন্বয় হচ্ছে সিস্টেম। এই জিনিসটা লিখে নাও। আচ্ছা, সবার কমেন্টস পড়বো, তার আগে ক্লাসটা করি। হ্যাঁ, কিছু অংশ পড়াই, তারপরে আবার কমেন্টস পড়বো। তো দেখো, এইটুকু অংশ উঠানো হয়ে গেলে একটু বলো যে ভাইয়া ডান, উঠানো হয়েছে, এটা একটু বলে দাও, তাহলে আমি উঠাতে মানে এটা মিশাই দিব। হ্যাঁ, আর যারা এখনো শেয়ার দাও নাই তারা শেয়ারটা দিয়ে দাও দ্রুত। হ্যাঁ, যাতে পরবর্তীতে তোমরা আবারও ক্লাসটা দেখতে পারো। ক্লাসে কোনো সমস্যা হইলে বারবার তোমরা কি করবা, ওই ক্লাসটা রিপিট করবা। অনেক সময় আমাদের নেটের সমস্যা হয়, নেটের সমস্যা হওয়ার কারণে আমাদের কি আপ ডাউন করে। হ্যাঁ, তো এই বিষয়গুলা, তবে 10-15 সেকেন্ড যদি তোমরা অপেক্ষা করো, অনেকে আবার বের হয়ে যায়, বের হয়ে আবার ঢোকে। বের হওয়ার দরকার নেই, 10 সেকেন্ড অপেক্ষা করো, একাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই, এই সাউন্ডটা অফ করে কিভাবে? এই সাউন্ডটা অফ করে তো। ও ডান না, উঠে গেছে। আচ্ছা, তাহলে আমি মিশাই দিচ্ছি। আর যাদের তোলা হয়নি তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, পরে উঠাই নিও। আর শেয়ার দাও। হ্যাঁ, সবাই একটু করে শেয়ার দাও, যাতে তোমার বন্ধু বান্ধবরাও ক্লাসটি করতে পারে। তো দেখো যে প্রোগ্রাম ফ্লোচার্ট 8টা আছে। সো 8টা আমাদের দরকার নাই, 8টা পড়বও না আমরা। আমাদের যেগুলো প্রোগ্রামিং করতে লাগবে সেইগুলাই আমরা কি করব। তো দেখো যে আমাদের প্রথমে আছে স্টার্ট বা শুরু। স্টার্ট বা শুরু হওয়ার জন্য আমরা কোন প্রোগ্রাম মানে চিত্রটা ইউজ করব, এটা হচ্ছে স্টার্ট বা শুরু। এটাকে বলা হয় টার্মিনাল প্রতীক। হ্যাঁ, টার্মিনাল প্রতীক। টার্মিনাল প্রতীক। তো দেখো যে এটা কিন্তু আমাদের শেষ এবং শুরু দুইটাই হবে। হ্যাঁ, স্টার্ট এবং এন্ড, স্টার্ট এবং। তো একটা প্রোগ্রামকে ফ্লোচার্টের মাধ্যমে যখন উপস্থাপন করব, প্রথমে তো শুরু করব, তাই না? শুরু করার সময় এই চিত্রটা ইউজ হবে এবং শেষ করার সময় এই চিত্রটা ইউজ হবে। তাহলে আমাদের দেখো, আর এটাকে বলা হয় টার্মিনাল প্রতীক। হ্যাঁ, এটা মনে রাখবা যে বলতে পারে পরীক্ষায়, এরকম কোশ্চেন করতে পারে যে টার্মিনাল প্রতীক নিচের কোনটি। সো এই চিত্রটাই হচ্ছে টার্মিনাল প্রতীক। তারপরে আসে আমাদের ইনপুট আউটপুট দেওয়ার জন্য। ইনপুট আউটপুট দেওয়ার জন্য আমাদের কি চিত্র আসে দেখো তো, এখানে একটা সামান্তরিক চিত্র আসবে। হ্যাঁ, সামান্তরিক চিত্র, এটা বোঝায় ইনপুট আউটপুট, ইনপুট এবং আউটপুট, আউটপুট। তো অনেক বোর্ড কোশ্চেনে দেখলাম যে এরকম চিত্র দিয়ে দিছে বা বলছে যে নিচের কোনটি ইনপুট এবং আউটপুটের চিত্র। হ্যাঁ, তখন এই চিত্রটা তোমাদের কি অ্যান্সার করতে হবে। সো এরকম এমসিকিউ দেখলাম, বিভিন্ন বোর্ডে পড়ছিল। তো এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর তারপরে আছে আমাদের প্রক্রিয়াকরণ, যে প্রক্রিয়া করবে। হ্যাঁ, প্রক্রিয়াকরণ মানে প্রক্রিয়াকরণ বলতে বোঝায় হচ্ছে যে আমরা কোনো কিছু ধরো যোগ করতেছি, বিয়োগ করতেছি, গুণ ভাগ যাই করি না কেন, এই চিত্রের ভিতরে করতে হবে। সো এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং। প্রসেসিং, হ্যাঁ, প্রক্রিয়াকরণ। এখানে কি হবে, এখানে তোমরা সাইটে নোট করতে পারো যোগ বিয়োগ গুণ ভাগ। এখানে কি আমরা ইনপুট বা আউটপুট, আর এটা শুরু বা শেষ। তারপরের চিত্র দেখো, পরের চিত্রটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় পড়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এখানে স্টার্ট দিবা,
তো এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ, এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এখানে এই প্রতীকটা হচ্ছে দেখো যে ডায়মন্ডের মতো না, সো এটা ডায়মন্ড বলতে পারো, ডায়মন্ড প্রতীক। অনেক সময় এগুলো দিয়ে দিতে পারে। হ্যাঁ, ডায়মন্ড প্রতীক। ডায়মন্ডের বাংলা তো জানো হীরক, ডায়মন্ডের বাংলা হীরক। ওখানে লেখো যে ডায়মন্ড প্রতীক। হ্যাঁ, প্রতীকটা লিখে দিই, ডায়মন্ড প্রতীক। তারপরে আমাদের দেখো যে কম্পিউটারের কার্সারকে উপরে নিচে এইভাবে যদি নিয়ে যাইতে চাই, তাহলে আমাদের চিত্র ছিল না এরকম, যে এইটা দিলে হচ্ছে আমাদের ডান দিকে যাবে, এই দিকে ক্লিক করলে বাম দিকে আসবে, এইভাবে দিলে উপরে যাবে, এভাবে দিলে নিচের দিকে এক লাইন নিচে নামবে। সো এইটা হচ্ছে আমাদের প্রবাহ দিক, এটা হচ্ছে প্রবাহ দিক, প্রবাহ দিক। আর তোমরা যারা নোট করো, নোট করার সময় একটু ভালো করে লিখবে। হ্যাঁ, এক লাইনে সিরিয়ালি লিখবা, যে ইনপুট আউটপুট লেখার পর এই চিত্রটা দিবা, তারপরে প্রসেসিং বা প্রক্রিয়াকরণের পর এই চিত্র দিবা, এইভাবে দিবা। আর আরও দুইটা আছে, তো দেখো এই দুইটা করলেই হবে আমাদের। এটা হচ্ছে কানেক্টর চিহ্ন, অর্থাৎ দুইটা তিনটা কে যোগ করার জন্য এই চিত্রটা ব্যবহার করা হয়। কানেক্টর মানেই তো বুঝতে পারছো যে যোগ করা, কানেক্টর। আর আরেকটা আছে আমাদের টিকা। হ্যাঁ, তোমাদের টিকা বা সংজ্ঞা লেখা যেটা বোঝায়, যে ধরো কোনো কিছুর একটা সংজ্ঞা লিখবা, ধরো বললো যে নিউটনের তৃতীয় সূত্রের সংজ্ঞাটা লিখো, বা নিউটনের তৃতীয় সূত্র লিখো, বা ধরো তোমাদের বললো যে পীড়ন কাকে বলে, তখন এইরকম টিকা চিহ্ন দিয়ে লিখতে হয়। সো এটার নাম হচ্ছে টিকা, এটার নাম টিকা। হ্যাঁ, টিকা। এই কয়টা আমাদের ফ্লো চার্ট করলেই হবে, এই কয়টা পড়লেই হবে। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় পড়লে এই কয়টার মধ্যে থেকেই পড়বে, যে কোনো একটা দিয়ে বলবে যে নিচের, ধরো টিকা চিহ্ন নিচের কোনটি, এরকম করে বলে দিতে পারে যে টিকা চিহ্ন নিচের কোনটি, তখন তুমি অ্যান্সার দিবা এইটাতে। সো এই কয়টাই পড়বা, এর বাইরে পড়ার দরকার নেই। অনেক আছে। দেখো যে ওখানে আমাদের সিস্টেমে কয়টা ছিল, সিস্টেমে ছিল 14টা। এত কিছু মুখস্থ করার দরকার নেই, আমাদের বুঝতে হবে যে আসলে কোন জায়গা থেকে পড়বে। সো আমাদের কাজ করা হয় এই কয়টা জিনিস নিয়ে। সো এই পড়লে, পরীক্ষায় যদি পড়ে, তাহলে এই কয়টা জিনিসের মধ্যেই পড়বে, এই কয়টার মধ্যে পড়বে। যে কোনো একটা দিয়ে বলবে যে নিচের, ধরো সিদ্ধান্ত গ্রহণের জন্য নিচের কোন চিত্রটি ইউজ করা হয়, বা এই চিত্রটা দিয়ে বলবে যে এই চিত্রের কাজ কি। হ্যাঁ, তো সিদ্ধান্ত গ্রহণে আমাদের কি কাজ হয়, যেমন আমাদের প্রসেসিংয়ে কি করি, যোগ বিয়োগ গুণ ভাগ গড়, এগুলো যে কোনো অপারেশন চালায়। আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধরো আমি বললাম যে দুইটি সংখ্যা আছে বা তিনটি সংখ্যা আছে, কোনটা বড়। সো এখানে আমরা এইভাবে দিব, দেখো যে এ কি বি এর চেয়ে বড়, হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না যখন কাজ করব, তখন আমরা এই চিত্রটা ইউজ করব। হ্যাঁ, তো এখানে আমি যতটুকু লিখছি এটা কার কার উঠানো হয়েছে, এটা একটু, আলহামদুলিল্লাহ আজ নেট খুব ভালো। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি আজকে নেট অনেক ভালো। তীর চিহ্ন এটা কি, হ্যাঁ এটা প্রবাহ দিক, বুঝতে পারছো। এখানে দেখো যেটা যদি আমরা বাম দিকে নিয়ে যেতে চাই, অর্থাৎ ডান থেকে বামে যেতে চাই, তাহলে এইরকম চিত্রে আমরা ক্লিক করব, বা এই চিত্র দ্বারা ইউজ করব। হ্যাঁ, আমরা ক্লিক করতে বোঝাবে না, এখানে আমরা যেহেতু আমরা ফ্লো চার্ট করবো, সেহেতু এই চিত্র দিব, দেখাবো যে একটা বাম থেকে ডানে যাচ্ছে, অথবা ডান থেকে বামে আসলে এই চিত্র দিব, নিচ থেকে উপরে যখন দেখাবো তখন এই চিত্র দিব, উপর থেকে নিচে যখন দেখাবো তখন এই চিত্র দিব। সো এইটা হচ্ছে প্রবাহ দিক, বাম ডান উপর নিচ কোন দিকে যাচ্ছে এটা বুঝায়। আর নিচেরটা হচ্ছে টিকা। হ্যাঁ, এতটুকু যাদের উঠানো হয়েছে লেখো যে ডান। হ্যাঁ, এখান থেকে কিন্তু পড়তে পারে, অনেক ইম্পর্টেন্ট। সো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অংশটা অনেক ইম্পর্টেন্ট। সো উঠায় নাও। হ্যাঁ, ডান সবাই লিখতেছে। টিকার কি কাজ, হ্যাঁ বললাম কোনো কিছু সংজ্ঞা লেখার ক্ষেত্রে আমাদের দরকার নাই, আমরা যে কয়টা ফ্লো চার্ট করবো এখানে কিন্তু আমাদের কাজে লাগে না এগুলো। যদি উপর ক্লাসে যাও, এই সি প্রোগ্রামিং কোথায় কাজে লাগে, যারা কম্পিউটার সায়েন্স পড়ে তাদের জন্য। সো পরবর্তীতে লাগতে পারে, কিন্তু এখানে তোমাদের চিত্র অনেক সময় দিয়ে বলতে পারে যে নিচের কোনটি টিকা চিত্র। হ্যাঁ, সো এই জন্য আসলে বলে দিলাম যে এটা টিকা চিত্র, এটা একটু মনে রাখো তাহলেই হবে। তো আশা করি যে এইটুকু উঠাইতে পারছো,
এবার দেখব যে আমরা কিছু সূত্র দেখব। হ্যাঁ, আমরা ফ্লো চার্ট করার আগে কিছু সূত্র দেখব। এই সূত্রগুলো তোমাদের এই ফ্লো চার্ট বা এই সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে, আবার আরও এক জায়গায় কাজে লাগবে, যেটা হচ্ছে তোমাদের সাধারণ ম্যাথ এবং আইকিউ থেকে কোশ্চিন আসে না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি, অনেক সময় রাজশাহী ইউনিভার্সিটি, এগুলোতেও কিন্তু আসে। হ্যাঁ, সাধারণ ম্যাথ থেকে যেসব কোশ্চিন আসে ওইগুলাতেও কাজে লাগবে। তো দেখো, আমরা যদি স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক কি সংখ্যা, ক্রমিক সংখ্যার যদি যোগফল নির্ণয় করি 1 2 3 4 5, হ্যাঁ, এগুলো হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা ডট ডট যদি অসংখ্য পর্যন্ত যায়, তোমাকে অনেক সময় বলতে পারে যে এটার কি করতে বলতে পারে বলো তো, সমষ্টি নির্ণয় করো, বা এটার যোগফল কত হবে, ধরো এরকম দিয়ে দিল 100 পর্যন্ত দিল, 100 পর্যন্ত দেওয়ার পর বললো যোগফল কত। এটা আমাদের কোথায় আছে বলো তো, ফ্লোচার্ট প্লাস সি প্রোগ্রামিং দুই ক্ষেত্রেই আছে, আবার তোমাদের ওই জায়গায়তেও আছে, সাধারণ ম্যাথেও আছে। হ্যাঁ, তো এটার নির্ণয়ের সহজ শর্টকাট বা সূত্র হচ্ছে, এটা তোমরা তৈরি করতে পারবা, নিজেই তৈরি করতে পারবা, 1 থেকে 10 পর্যন্ত লিখবা, আবার উল্টা দিক থেকে লিখে সূত্র তৈরি করা যায়। তো এত কিছু করার দরকার নাই, আমরা শর্টকাটে লিখবো যে সমষ্টি বা যোগফল, সমষ্টি বা যোগফল সমান সমান আসবে, দেখো 1 2 3 4 মানে ক্রমিক সংখ্যার যোগফল করতেছি, এখানে জোড় বিজোড় কিছু নাই, তাহলে এক্ষেত্রে হবে আমাদের অ্যান্সার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। হ্যাঁ, এই সূত্রটা লিখে নাও। n কি, n হচ্ছে তম সংখ্যা। দেখো এখানে 100টা সংখ্যার যোগফল করতে বলছি, তাহলে এখানে যোগ কত হবে বলো তো, n এর মান কত হবে, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও দেখি n এর মান কত হবে। আচ্ছা, রিটেনের কথা বলছো, মেরি টাইমে রিটেন আছে। হ্যাঁ, তাহলে তোমরা যদি ওখানে পরীক্ষা দাও তাহলে এগুলো লাগবে কিন্তু। হ্যাঁ, যেগুলো ফ্লো চার্ট করাবো বা অ্যালগোরিদম করাবো। একশো হয়েছে না, 100, ঠিক আছে, n এর মান 100। দেখো যে 1 2 করে আমরা 100 পর্যন্ত যদি যাই তাহলে কয়টা সংখ্যা আসতেছে, 100টা সংখ্যা, তাহলে n এর মান হচ্ছে 100, বা তম সংখ্যা বলতে পারো। কত তম সংখ্যা, 100তম সংখ্যা, তাহলে এখানে 100 ইন্টু 100 প্লাস 1, তাই না, 100 প্লাস 1 ডিভাইডেড 2, তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে 50, 50 ইন্টু 101, 50 ইন্টু 101, তাহলে এখানে অ্যান্সার আসবে কত বলো তো, যদি করি তাহলে 505, তাহলে 5050 অ্যান্সার আসবে। সো এটা কিভাবে করলাম দেখো, যেহেতু শূন্যের গুণ করা কিন্তু ক্লাস 6 7 শিখায়, তো শূন্য নাই মনে করো, তাহলে 5 দিয়ে গুণ করলে 505 আসবে, তাই না, আর একটা শূন্য যেহেতু উঠাই দিয়েছিলাম ওই শূন্যটা বসাই দিলাম, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো যে জোড় সংখ্যা যদি, আচ্ছা এইটুকু উঠানো হইলে একটু ডান লিখো, তাহলে আমি মিশাই দিব। আচ্ছা, একজন লিখছে যে 5550 হবে না, 5550, আচ্ছা গুণ করে দেখি, 101 ইন্টু 50, তাহলে 0050, না ঠিক আছে, আমার গুণ ঠিক আছে, হ্যাঁ ভুল হয়নি, ডান, ওকে ঠিক আছে, আমি মিশাই দিলাম, পরবর্তীতে যাচ্ছি। কেন দেখাচ্ছি সূত্রগুলা, কারণ এই সূত্রগুলা দিয়ে আমরা কি করব, কোডিং করা লাগবে। হ্যাঁ, এইগুলা অনেক সময় বলবে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের কোড বা সি প্রোগ্রামিং লেখো, তখন কিন্তু করতে হবে, তখন ওই সূত্রটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আর আমি অঙ্কটাও করে দিলাম, এর কারণ হচ্ছে তোমাদের এইগুলো আসতে পারে। হ্যাঁ, সাধারণ ম্যাথে আসবে, সাধারণ ম্যাথে আসতে পারে, এই জন্য করে দিলাম। এখন দেখব আমরা যদি এই সংখ্যাগুলো স্কোয়ার থাকে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দেখবা যে তোমাদের সি প্রোগ্রামিংয়ে কিন্তু আছে, বইয়ে আছে কিন্তু এইগুলা, দেখবা 3 স্কোয়ার প্লাস স্বাভাবিক ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি যদি বলে, এরকম যতই যাক না কেন, ধরো 100 স্কোয়ার যাই বলুক না কেন, এরকম কিছু একটা বললো যে এর সমষ্টি কত। আবার অনেক সময় পরীক্ষায় এরকম করে দিয়ে সমান সমান দিয়ে দিবে, এর মানেও হচ্ছে সমষ্টি কত। তো যখন আমাদের স্কোয়ার থাকবে তখন সূত্রটা হচ্ছে সমষ্টি, সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1, এখানে আসবে 2n প্লাস 1 ডিভাইডেড 6, এই সূত্র ইউজ করবা, হয়ে যাবে। হ্যাঁ, তাহলে স্বাভাবিক ক্রমিক
বর্গের সমষ্টি যদি নির্ণয় করতে বলে তাহলে সূত্র লিখবা n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান ডিভাইডেড 6। তাহলে দেখো এখানে n এর মান কত, n এর মান কিন্তু এখনও 100। হ্যাঁ, n এর মান কিন্তু 100 পর্যন্ত বলছি, এখানে 1000 বলতে পারে, যাই বলুক না কেন যত পর্যন্ত যাবে ততই হচ্ছে n এর মান। তাহলে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 100। এই সূত্রে ইউজ করে অঙ্কটা করতে পারবা। আচ্ছা, তোমাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে খুব সহজেই করতে পারবো, তারা একটু অ্যান্সার দাও যে এটা কত আসবে অ্যান্সার। n এর মান 100 প্লাস 1, তাহলে এখানে আসবে 101 ইন্টু 100 দিয়ে গুণ করলে হবে 201 ডিভাইডেড 6। তো এটা অ্যান্সার করলে কত আসবে একটু বলো, আমি লিখে দিব জাস্ট, এগুলো গুণ করতে সময় লাগবে, এত সময় নেই আমাদের। হ্যাঁ, অ্যান্সারটা একটু বলো, ক্যালকুলেটর যাদের কাছে আছে। ওয়ালাইকুম আসসালাম, যাদের কাছে ক্যালকুলেটর আছে একটু অ্যান্সারটা বলো। হ্যাঁ, তোমরা যত দ্রুত বলতে পারবা তত দ্রুত আমরা কি পরবর্তী অংশে যেতে পারবো। 3 লক্ষ আচ্ছা 33 83 50 33 83 50। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। সো এটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি মিশাই দিব, এর পরবর্তী আরও কয়েকটা সূত্র দেখাইতে হবে। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3,38,350। হ্যাঁ, এটা সূত্র, সমষ্টি নির্ণয়ের সূত্র এটা। উপরেরটা দেখো, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড 6। এইরকম যদি বর্গ দেওয়া থাকে, কোনো সংখ্যার বর্গের সমষ্টি বলে, তাহলে তোমাদের এই সূত্র দিয়ে ইউজ করতে হবে। তারপরে দেখো, এখন আমরা দেখব ঘন যদি থাকে তাহলে কি হবে। এইগুলা কিন্তু আছে, প্রত্যেকটাই আছে, আমি দেখেই কিন্তু পড়াচ্ছি, তাছাড়া পড়াতাম না। হ্যাঁ, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, এরকম ডট ডট যাই যাক না কেন, তাহলে এর সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড 2। এই টোটালটার বাইরে জাস্ট একটা স্কোয়ার দিয়ে দিবা, তাহলেই হবে। n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড 2, এর বাইরে একটা স্কোয়ার দিয়ে দিবা, তাহলেই আমাদের ঘনের সমষ্টি চলে আসবে। হ্যাঁ, স্বাভাবিক ক্রমিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড 2 n স্কোয়ার। n হচ্ছে কততম সংখ্যা বা কতটা সংখ্যা ইউজ করছি ওইটার মান। ডান ভাইয়া, আচ্ছা ঠিক আছে। সো এই সূত্রটা উঠাই নাও। হ্যাঁ, এখানে বসায় দিয়ে মানটা করে নিব। ধরো আমি তোমাদের দিলাম এখানে 500 কিউব, এটা অ্যান্সার করবা। হ্যাঁ, বাসায় একাই করবা, করে এটা রেজাল্টটা এখানে লিখবা, যখন নোট করবা তখন রেজাল্টটা লিখবা। ক্যালকুলেটর দিয়ে করবা, সমস্যা নেই, এত বড় দিবে না। হ্যাঁ, সো ক্যালকুলেটর দিয়ে করতে পারো তোমরা, এটা ছোটোই দিবে, হয়তো 3-4 সংখ্যা, ধরো 10 পর্যন্ত 20 পর্যন্ত, হাইস্ট 100 পর্যন্ত দিবে। আরও 2টা সূত্র দেখতে হবে, এই 2টা সূত্র দেখার পর আমরা ফ্লোচার্ট করতে শুরু করব। সে 2টা সূত্র হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস, হ্যাঁ এরকম যদি, তাহলে এটা কি বলতো, এটা বিজোড়। হ্যাঁ, বিজোড় ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র যদি বের করতে চাই তাহলে কত আসবে আমাদের। সূত্রটা কি হবে, সূত্র হচ্ছে এরকম যদি দেওয়া থাকে, 3টা সংখ্যা যদি বের করতে চাই, তাই না, তাহলে 4 আর 5 9, 3-এর উপর স্কোয়ার। অথবা যদি এরকম থাকে, যদি এভাবে দিয়ে দেওয়া, ধরো 19 বলছে, তাই না, তাহলে এর মধ্যে কয়টা সংখ্যা আছে এটা তো জানি না। যদি আমাদের বলতো দেখো এখানে এই 3টা যদি যোগ করি 9 হবে, এরপরে কত আসবে 7, 9 আর 7 16, অর্থাৎ 3-এর উপর স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার, এইভাবে আসতেছে। কিন্তু আমাদের যখন ধরো এরকম 19 পর্যন্ত দিয়ে দিল, এর মাঝে কয়টা সংখ্যা আছে আমরা তো গুনে তো করতে পারবো না, অত সময় নাই। এই জন্য আমরা একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে মধ্য সংখ্যা নির্ণয়। মধ্য সংখ্যার উপর স্কোয়ার করলেই আমাদের অ্যান্সার হয়ে যায়। তো মধ্য সংখ্যা বা মধ্যপদ নির্ণয়ের সূত্র হচ্ছে, তাহলে এটা সমষ্টি নির্ণয়ের সূত্রটা লিখি, সমষ্টি সমান সমান মধ্যপদের উপর স্কোয়ার করলে আমাদের সমষ্টি পেয়ে যাব। সো মধ্যপদ নির্ণয় করার সূত্র, আমি মধ্যপদ কেন করতেছি বলো তো, আমাদের 3টা আছে, 3-এর উপর স্কোয়ার করলে কিন্তু এই 3টা 9 হয়ে যায়, আবার 4টা করলে এরপর কত আসবে 7,
4-এর উপর স্কোয়ার করলে হয়ে যায়, কিন্তু তোমাদের এইরকম করে কোথাও যদি দিয়ে দেয় 19 পর্যন্ত বলছে, তখন কিন্তু আমরা জানি না এর মাঝে কতগুলো সংখ্যা আছে। সো এই জন্য আমরা মধ্যপদ ইউজ করে এই অঙ্কটা করব। অনেকে আবার কি করবে, সংখ্যার উপর স্কোয়ার করে কিন্তু করে দিবে। সো ওইটা করবা না, মধ্যপদ দিয়ে করবা। সো মধ্যপদ নির্ণয় সূত্র হচ্ছে পদ সমান সমান প্রথম পদ প্লাস শেষ পদ। হ্যাঁ, শেষ পদ, এটা একটু ভালো করে লিখবা, ডিভাইডেড 2। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে বলো তো? তাহলে 1 প্লাস 19 ডিভাইডেড 2, মানে আমাদের এখানে 10টা সংখ্যা আছে। সো 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে আমাদের অ্যান্সার কত আসবে বলো তো? 10-এর উপর স্কোয়ার মানে 100। তাহলে 1 থেকে 19 পর্যন্ত যদি সংখ্যা আমরা বিজোড় সংখ্যাগুলো যোগ করি তাহলে তার সমষ্টি আসবে 100। আমি 2 মিনিটও ক্লাস করতে পারলাম না, এত নেট প্রবলেম। সো এইটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, ওর ডান লেখো। হ্যাঁ, তোমরা ডান লিখলে আমি মিশাই দিব। আর একটা শিখবো জোড় সংখ্যা, এই কয়টা শিখলেই আমাদের ইনাফ, এখানে আর লাগবে না। খুব নেট সমস্যা হচ্ছে। আচ্ছা, ডান লিখছো না? আচ্ছা, মিশাই দিচ্ছি। হ্যাঁ, যাদের উঠানো হয়নি তারা একটু স্ক্রিনশট দাও। তাহলে আমাদের বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যপদ স্কোয়ার। মধ্যপদ নির্ণয় করা যায় প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। আর ক্লাসে কিছু না বুঝতে পারলে এটাও জানাবা। হ্যাঁ, বোঝানোর চেষ্টা করব। আর একটা হচ্ছে জোড় সংখ্যা 2, 4, 6, 8 এইভাবে ডট ডট যাইতে থাকবে। হ্যাঁ, তখন কি করব আমরা? তখন সূত্র হচ্ছে মধ্যপদ এটা সমষ্টি। হ্যাঁ, সমষ্টি সমান মধ্যপদ ইন্টু মধ্যপদ প্লাস 1। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো। ও সরি, এখানে মাইনাস হবে। হ্যাঁ, মধ্যপদ -1। হ্যাঁ, এই সূত্র দিয়ে জোড়গুলার করতে পারবো। তাহলে তোমরা কি লিখবা? সূত্র লেখার সময় এইভাবে লিখবা যে ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি নির্ণয়ের সূত্র দিয়ে এটা লিখবা। মধ্যপদের তো শিখাই দিছি। তাহলে ধরো তোমাদের এখানে বললাম 10 পর্যন্ত, 8-এর পর 10 আছে না? তাহলে আমি 12 পর্যন্ত যদি দেই তাহলে আমাদের মধ্যপদ আসতেছে কত? 12 আর 2 14, 7, তাই না? 7 × 7 - 1, তাহলে আমাদের 7 × 6, তাহলে 6 7টা হচ্ছে 42। তাহলে অ্যান্সার আসবে কত? 42। এরকম আরও অনেক বড় বড় সংখ্যা দিতে পারে। সো এতটুকু। অনেকের নেটের সমস্যা হয় না, অনেকে ভালো আছে। আচ্ছা, সমস্যা নাই। যাদের নেট সমস্যা তারা আবার বের হয়ে যায়, আরেকবার ঢোকো। হ্যাঁ, তাহলেই হবে। সো এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা ফ্লো চার্ট নির্ণয় করব। তো ফ্লো চার্টগুলো কীভাবে করতে হয় একটু দেখো, যে এইগুলা কিন্তু তোমাদের রিটেনের জন্য জাস্ট পড়বে, অন্য কোথাও কিন্তু পড়ার সম্ভাবনা নাই। তারপরেও তোমাদের কি করতে হবে? বুঝতে হবে। হ্যাঁ, বুঝো, ক্লাসটা বুঝো, অনেক কাজে দিবে। তো দেখো, এখানে আমরা প্রথমে করব যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট। 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট। আর লিখলাম না 3টি সংখ্যা যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট যদি করতে চাই, তো আমরা প্রথমে একটা চিত্র শিখছিলাম। সে চিত্র হচ্ছে শুরু করার চিত্র। তো শুরু বা শেষের চিত্র দিয়ে শুরু করতে হবে আমাদের। তাহলে এইভাবে একটা চিত্র দিলাম। এটা হচ্ছে আমাদের টার্মিনাল প্রতীক ছিল, এটা দ্বারা শুরু করা হয় অথবা শেষ করা হয়। তাহলে এখানে আমরা কি করলাম? স্টার্ট করলাম, START স্টার্ট করলাম। তারপরে কি করতে হবে বলো তো? 3টি সংখ্যার যোগফল করব, তাই না? তাহলে 3টি সংখ্যাকে কি করতে হবে? ইনপুট দিতে হবে আমাদের। সো এখান থেকে কি করব? ইনপুট দিব। ইনপুটের চিত্র কি ছিল? সামান্তরিক চিত্র। সো ইনপুট আউটপুটের চিত্র ছিল এরকম সামান্তরিক। তো স্টার্ট করলাম, তারপরে কি করব? ইনপুট দিব। ইনপুটের জায়গায় তো আমি এখানে লিখতে পারবো না ইনপুট 1 2 3, এভাবে লিখতে পারবা যে 3টা সংখ্যা কি কি দিচ্ছ। আমরা বেসিক সূত্রটা বের করি, যে আমরা 4 5 6 এরকম যাই দেই না কেন,
ওইটার জন্য কি করব আমরা ABC দিয়ে কি করব ডিনোট করব। তাহলে রিড করবে কে? রিড করবে কম্পিউটার। ABC আমরা যে তিনটা ইনপুট দিলাম, তিনটা সংখ্যা ইনপুট দিলাম, ওই তিনটা সংখ্যা কে নিবে? কম্পিউটার নিজের কাছে নিবে। এই জন্য এখানে লিখছি রিড ABC, অর্থাৎ কম্পিউটার এই তিনটা সংখ্যা গ্রহণ করলো। আমরা দিলাম ইনপুট, কম্পিউটার গ্রহণ করলো। এরপর কি করব? আমাদের প্রক্রিয়াকরণ কাজ চলবে, তাই না? আমাদের ইনপুট দেওয়া শেষ। এখন কি করবে? আমরা যেহেতু যোগফল নির্ণয় করব, তাহলে কম্পিউটার কি করবে? যোগ করবে। যোগ করার ক্ষেত্রে সাম কি করবে? তিনটা সংখ্যা A প্লাস B প্লাস C, হ্যাঁ, যোগ করে দিলাম। আমি বলছিলাম এটা প্রক্রিয়াকরণ, এর মধ্যেই যোগ বিয়োগ গুণ ভাগ যা আসে না কেন টোটালটা এর মধ্যে করতে হবে। সো এটা হচ্ছে আয়তকার চিহ্ন। ওখানে তোমরা এই জিনিসটাও লিখে নিতে পারো যে এটা একটা আয়তকার চিহ্ন, যেটা আমাদের প্রক্রিয়াকরণ লিখছি ওখানে আয়তকার চিত্র লিখে নাও। তারপরে কি করব? আমাদের যোগ করা হয়ে গেল। এখন কি করবে? শো করবে। শো করার ক্ষেত্রে কি? শো করা মানে আউটপুট দেওয়া। আমাদের সামান্তরিক চিত্র দিলাম। আউটপুট কি আউটপুট দিব? এস, সামটা আউটপুট দিলাম। তারপরে কি করলাম বলো তো? এইভাবে এই চিত্র দিয়ে শেষ করে দিলাম, END। তাহলে দেখো ফ্লোচার্ট অনেক সহজ। স্টার্ট, শুরু করার চিত্র যেটা দেখাইছিলাম ওই চিত্র দিয়ে দেখলাম, আমরা স্টার্ট করলাম। তারপরে কি করলাম? ইনপুট দিতে হবে। যে তিনটা সংখ্যার যোগফল করব 7, 8, 9 যাই করি না কেন, ওই তিনটা সংখ্যা এখানে ইনপুট দিব। তো ইনপুট নিল কম্পিউটার, নেওয়ার পর কি করবে? এখানে আসে কম্পিউটার প্রসেস করবে। প্রসেস করা মানে হচ্ছে যোগফল নির্ণয় করা। এখানে তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করে ফেললো। তারপরে কি করবে? কম্পিউটার আউটপুট দিবে। সো এখানে আউটপুট সাম। তারপরে কি করলাম? আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল। একজন বলছে যে এইভাবে ফ্লোচার্ট কি MCQতে আসবে? না ভাইয়া, এগুলো MCQতে আসবে না, রিটেনের জন্য আসতে পারে। এগুলো করাচ্ছি এর কারণ হচ্ছে তোমাদের বোঝার জন্য, হ্যাঁ, বুঝে রাখলে কাজে দিবে। আবার অনেক সময় দিতেও পারে, বলা যায় না, যে অনেক ছোট একটা ফ্লোচার্ট দিয়ে দিবে যে আউটপুট কি বা নিচের কোনটি সঠিক ফ্লোচার্ট, বা তিনটা সংখ্যা যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট নিচের কোনটি, এরকম দিতে পারে, বলা যায় না। কারণ এটা এবার তো প্রথম, বুঝতেই পারছো যে এইবার প্রথম তোমাদের আসতেছে ICT। এই জন্য দেখবা যে অনেক গ্রুপ আছে, অনেক ভাইরা ক্লাস নিচ্ছে, কিন্তু সেই প্রোগ্রামিংয়ের ক্লাস অনেকেই করায়নি। কারণ কি আসবে না আসবে এটা অনেকেই বুঝতে পারতেছে না, হ্যাঁ। সো এর পরবর্তী ক্লাসে আমি কিন্তু টোটালি পড়াবো যে কি পড়বে, আমাদের কি ধরনের কোশ্চেন হইতে পারে। কারণ এটা আমাদের দেশে নাই, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আছে, হ্যাঁ। ইন্ডিয়ার অ্যাডমিশন তোমরা বিভিন্ন গ্রুপ আছে ওদের, প্লাস তোমরা যদি ইউটিউব চ্যানেলে দেখো তাহলে কিন্তু এইগুলা দেখতে পারবা। সো অনেককে বলছি যে MCQতে আসবে না, এই জন্য অনেকে আবার চলে গেছে না ক্লাস থেকে। এইটা কিন্তু করা যাবে না, টোটাল কিন্তু পড়তে হবে। দেখো ক্লাসের লাস্ট পর্যন্ত থাকো, কি ম্যাজিক আছে দেখো, হ্যাঁ। যে আসবে না বলছি তার মানে যে আসলোই না এমন না, দেখবা এর মধ্যে থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে এটাও বলবো শেষে, হ্যাঁ। সো ক্লাস করো সবাই। আর হুদাই তো পড়াচ্ছি না, তাই না? পড়ানোর তো কারণ আছে। সো গত ক্লাসে যেটা আমাদের, আচ্ছা আরেকটা দেখো যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার যে ফ্লোচার্টটা সেটা একটু দেখো। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। আচ্ছা, নির্ণয় লিখলাম। তিনটি সংখ্যার মধ্যে কোনটা সংখ্যা বড়, বা এরকম বলতে পারে তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যা ছোট, জোড় বিজোড়, এরকম অনেক কোশ্চেন করতে পারে। সো এগুলো কিভাবে ইজিলি করতে পারবা এটাই দেখায়। ওকে ভাইয়া, লাস্ট অবধি থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, সিদ্ধান্ত গ্রহণটা দেখালেন না, হ্যাঁ এই ফ্লো চার্টে দেখাবো, অবশ্যই দেখাবো সিদ্ধান্ত গ্রহণ কিভাবে নিতে হয় এটাও দেখাবো। হ্যাঁ, তিনটি সংখ্যার মধ্যে কোনটা বড়, ধরো তিনটা সংখ্যা আছে 6, 7, 8, তাহলে আমরা কিন্তু এমনিতেই বলে দিতে পারছি যে এখানে বড় সংখ্যা হচ্ছে 8, কিন্তু কম্পিউটারকে বুঝাইতে হবে, ফ্লো চার্টের মধ্যে মাধ্যমে বুঝাইতে হবে যে আসলে কোনটা বড়। এটার জন্য আমরা কি করব বলতো, কম্পিউটারে একটা প্রোগ্রাম লিখে রাখবো, ওই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু কম্পিউটার বলবে যে এই সংখ্যাটা বড়। বুঝতে পারছো? এই কারণেই আমরা এখানে ফ্লো চার্টটা করতেছি যে কোন সংখ্যাটা বড়। আমরা তো এমনিতেই বুঝতে পারি যে এই সংখ্যাটা বড় হবে বা ওই সংখ্যা বড় হবে, কিন্তু কম্পিউটার তো বুঝে না। কম্পিউটারকে বোঝানোর জন্যই আমরা এখানে কি করব, এই ফ্লো চার্টটা কম্পিউটারে ইনপুট দিব, তাই না, প্রোগ্রামিং করার সময়। তো দেখো যে এটা কিভাবে করা যাবে। আমরা প্রথমে কি করব, স্টার্ট করব, শুরু করব। স্টার্ট করলাম,
এটা প্রত্যেকটা ফ্লো চার্টের প্রথমে কি করতে হবে, স্টার্ট করতে হবে। তারপর কি করতে হবে বলো তো, তিনটা সংখ্যা ইনপুট দিতে হবে, তাই না? এটা তো বোঝো যে তিনটা সংখ্যা, যে তিনটা সংখ্যা নিব আমরা 6, 7, 8 বা 10, 11, 12 যাই না কেন, এই তিনটা সংখ্যা ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়া মানে হচ্ছে কম্পিউটার পড়বে, রিড এ বি সি, রিড করলো কম্পিউটার রিড করার পর এখন আমাদের তুলনা করে দেখতে হবে যে আসলে কোন সংখ্যা বড় কোন সংখ্যা ছোট। হ্যাঁ, এই জিনিসটা এখন আমাদের তুলনা করতে হবে। দেখো যে বড় ছোট, এখানে কোন চিত্র ইউজ করব বলো তো, এটা একটু কমেন্টে জানাও দেখি। বড় ছোট এটা কোন চিত্র ইউজ করব? প্যারা নাই, চিল, হ্যাঁ চিল করো, সমস্যা নাই। আর আমি নেক্সট 2 ক্লাসে যতটুকু আলোচনা করব এইটার মধ্যেই কিন্তু তোমাদের সি প্রোগ্রামিং থেকে, কোডিং থেকে যদি কোশ্চিন পড়ে ওই 2টার মধ্যেই পড়বে, এর বাইরে পড়বে না। সো ওই 2টা ক্লাসের বাইরে পড়ার দরকার নাই, আজাইরা পড়ে লাভ নাই। হ্যাঁ, যা পড়বা মনোযোগ দিয়ে পড়বা এবং আসলে বুঝবা যে আসলে কোনটা কোশ্চিন হতে পারে, কোথা থেকে কোশ্চিন হতে পারে। সো লাস্টের আগামী 2 ক্লাস ঈদের আগে শেষ করব, তারপরে একটা পরীক্ষা নিব তোমাদের যে কতটুকু তোমরা বুঝলা বা পারলা। হ্যাঁ, প্রসেসিং না, প্রক্রিয়াকরণ। আচ্ছা, ডায়মন্ড, হ্যাঁ ডায়মন্ড চিত্র, কারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডায়মন্ড চিত্র। সো আমরা প্রথমে কি করব দেখো, প্রথমে করতেছি, আচ্ছা বোর্ডটা একটু বড় হইলে ভালো হয়। হ্যাঁ, বোর্ডটা বড়, আমি উপরের এগুলো মিশাই দিচ্ছি। সো এখানে মনে রাখবা কি, 3টা সংখ্যার মধ্যে কোন সংখ্যা বড় এটার ফ্লো চার্ট করতেছি আমরা। 3টা সংখ্যার মধ্যে কোন সংখ্যা বড় এটার ফ্লো চার্ট করতেছি। তাহলে আমরা প্রথমে কি করব, আচ্ছা আর একটু মাঝখান থেকে নিই, আচ্ছা বুঝতেছি না এখানে হবে কি না। হ্যাঁ, স্টার্ট করলাম। এরপর কি করব, আমরা ইনপুট দিব। হ্যাঁ, রিড এ বি এবং সি, তো রিড করলাম। এরপর আমরা কি করব, সিদ্ধান্ত নিব। তো প্রথমে আমরা সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের এরকম একটা ডায়মন্ড চিত্র ছিল না। সো প্রথমে আমরা তুলনা করব 2টা সংখ্যার মধ্যে, এ এবং বি এর মধ্যে। সো আমরা তুলনা করে দেখতেছি যে এ এবং বি এর মধ্যে তুলনা করলাম। এখন বললাম যে এটা কি বড় চিত্র না। সো দেখো এই চিত্রের এই পাশে থাকে বড়, এই পাশে থাকে ছোট, এই পাশে থাকে ছোট, এই পাশে থাকে বড়। আর যদি সমান বা বড় হয় তাহলে এরকম ইকুয়াল চিত্র আসবে। হ্যাঁ, এটা সমান বা বড় বোঝায়। তাহলে এই পাশে বড়, এই পাশে ছোট। তো আমি বলতেছি যে একটা সংখ্যা এ, সে কি বি এর চেয়ে বড়? এখানে আমি প্রশ্ন করতেছি, সে কি বি এর চেয়ে বড়, এ কি বি এর চেয়ে বড়? যদি ইয়েস হয়, এটা আবার রিপিট করব, যদি ইয়েস হয় তাহলে কি করব বলো তো। ইয়েস মানে কি, আমরা বুঝতেছি যে এখানে বি এর চেয়ে এ বড় হচ্ছে। এ যখন বড় হবে তখন এ কে আবার সি এর সঙ্গে তুলনা করব। তাহলে এই জায়গায়ও কি করতে হবে, আমাদের ওই রকম একটা চিত্র দিতে হবে, কারণ এখানে আমরা সিদ্ধান্ত নিব। এর চেয়ে কি সি এর চেয়ে কি এ বড়? যদি ইয়েস হয় তাহলে আমরা কি করব বলো তো, প্রিন্ট করব। কি প্রিন্ট করতেছি, দেখো আমরা বললাম যে এ কি বি এর চেয়ে বড়, বললাম হ্যাঁ বড়। তাহলে তখন আবার আরেকটা তুলনা করলাম এ এবং সি এর মধ্যে, দেখলাম এখানেও বললাম ইয়েস বড়। তাহলে দেখো যে এ বি এর চেয়েও বড় হলো, সি এর চেয়েও বড় হলো। তাহলে প্রিন্ট কি করতে হবে, এ, প্রিন্ট এ, অর্থাৎ এ হচ্ছে বড় সংখ্যা। আর যদি নো হয় তাহলে কি করব, যদি নো হলে বুঝতেছি যে বি বড়, তাই না, এর চেয়ে বি বড়। তখন আমরা কি করব, এখানে আসে আবার বি এবং সি এর মধ্যে তুলনা করব। যদি বলো যে ইয়েস বি বড়, তাহলে দেখো যে বি এখানে কি হলো, এর চেয়ে বড় হলো। আবার এখানে আসে কি হচ্ছে বলো তো, সি এর চেয়েও বড়। তাহলে প্রিন্ট, আচ্ছা এখানে জায়গা নাই, প্রিন্ট বি, তাহলে বি বড় সংখ্যা। যদি এখানে যদি নো হয় তাহলে কি হবে বলো তো, নো হইলে তাহলে সি বড় হচ্ছে। আর এখানে যদি নো হয়, এ যদি সি এর চেয়ে বড় না হয় তাহলে কি হবে, সি বড় হচ্ছে। তাহলে এই দুটাকে আমরা একটা কানেক্টর দ্বারা যুক্ত করব। কানেক্টর দ্বারা যুক্ত করে এখানে একটা দিলাম প্রিন্ট সি। এখন দেখো যে এই 3টা কি করলাম, প্রিন্ট করে দিলাম। এখন লাস্টে আমাদের শেষ করে দিতে হবে। সো লাস্টে শেষ করার ক্ষেত্রে এই 3টাকে একসঙ্গে একটা কানেক্টর দ্বারা যুক্ত করে আমরা কি করে দিলাম,
ইন্ড। আমি জানি যে অনেকেই বোঝনি, এখন বলো যে কে কে বোঝনি। হ্যাঁ প্রিন্ট বি হবে, প্রিন্ট বি লিখছি। হ্যাঁ এখানে প্রিন্ট বি লিখছি। তাহলে বলো যে কে কে বোঝনি। হ্যাঁ এই ফ্লো চার্টটা কে কে বোঝনি, একটু ডিফিকাল্ট আছে, তবে যদি মস্তিষ্কে তোমার মাথার মধ্যে যদি একটু চিন্তা করো তাহলে কিন্তু সহজে এই জিনিসটা বুঝতে পারবা। বুঝতে পারছি। প্রিন্ট কি আঁকাইছেন? হ্যাঁ হ্যাঁ প্রিন্ট আঁকাইছি। এখানে চিত্রটা একটু হয়তো আমাদের জায়গা স্বল্পতার কারণে, এখানে বোর্ডের স্বল্পতার কারণে আমরা এখানে দেখো যে আউটপুট চিত্রটা একটু উল্টাপাল্টা হয়েছে। হ্যাঁ আমি বুঝিনি ইভা। আচ্ছা দেখো আরেকবার বুঝাই যে তিনটা সংখ্যা আছে আমাদের, তিনটা সংখ্যা হচ্ছে এ বি সি। এখন বলতেছি আচ্ছা এটা যদি আমরা স্বাভাবিক সংখ্যা দিয়ে দেখতাম তাহলে কি হইতো দেখো। আচ্ছা সংখ্যা দিয়ে দেখলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ তো এটা দিয়েই দেখো, সংখ্যা দিয়ে দেখলে তো আমরা তো বুঝতেই পারবো যে এই সংখ্যাটা বড়, অর্থাৎ 1 2 একটা অ্যান্সার আসবে। সো এই জন্যই এখানে দেখাচ্ছি যে দেখো যে তিনটা সংখ্যা এ বি সি, এটা কম্পিউটারে দিলাম, কম্পিউটার রিড করলো, তারপরে আমরা তুলনা করতেছি দুইটা সংখ্যার মধ্যে, এ এবং বি এর মধ্যে তুলনা করতেছি। এখানে বলতেছি যে এ কি বি এর চেয়ে বড়? ইয়েস। যদি হ্যাঁ হয় তাহলে তো আমাদের বি এর চেয়ে তো বড় হয়েই গেল এ, তাহলে এ এবং সি এর মধ্যে তখন তুলনা করে দেখব। এ এবং সি এর মধ্যে তুলনা করে দেখতেছি। এখন বলতেছি ইয়েস এ এখানে বি এর চেয়েও বড় হলো, সি এর চেয়েও বড় হলো, তাহলে কি হবে? সি এ অবশ্যই বড় সংখ্যা, তাহলে প্রিন্ট এ দিলাম, কারণ তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় এটার আমরা ফ্লো চার্ট করতেছি। যদি নো হইতো তাহলে দেখো এ হচ্ছে বি এর চেয়ে বড় কিন্তু আমাদের এখানে সি এর চেয়ে ছোট, তাহলে সি অবশ্যই বড়, এই জন্য প্রিন্ট করলাম সি। আবার যদি নো হইতো, এখানে যদি নো হইতো তাহলে দেখো যে এ বি এর চেয়ে বড় না, মানে এ হচ্ছে বি এর চেয়ে বড় না, মানে হচ্ছে এর চেয়ে বি বড়, তাই না? এ বি এর চেয়ে বড় না মানে হচ্ছে এ ছোট বি বড়, তাহলে বি বড় হইলো, তাহলে বি এবং তখন সি এর মধ্যে তুলনা করে দেখব। বি এবং সি এর মধ্যে তুলনা করে দেখলাম যে সি এর চেয়ে বি বড় হচ্ছে, তাহলে যেহেতু এখানে বি এর চেয়ে বড়, এখানে সি এর চেয়ে বড়, তাহলে কি হবে? বড় সংখ্যা বি হচ্ছে, এই কারণে এখানে প্রিন্ট বি দিছি। আর যদি না হইতো তাহলে কি হইতো দেখো, এখানে আমরা দেখতেছি এ এর চাইতে বি বড় কিন্তু এখানে ছোট, তখন কি করব বলো তো? তাহলে সি অবশ্যই বড়, এর জন্য আমরা প্রিন্ট করলাম সি। এই তিনটাকে একটা কানেক্টর দিয়ে অ্যাড করে ইন্ট করে দিলাম। আচ্ছা সি প্রোগ্রামিং এমনিতেই একটা কঠিন টপিক। হ্যাঁ দেখবা যে অধিকাংশ তোমরা ক্লাস করতে চাইলে দেখবা যে সি প্রোগ্রামিং কিন্তু অধিকাংশ ক্লাস আমিও দেখছি, অনলাইনে অনেক ক্লাস দেখছি, কোথাও কিন্তু পড়াইনি, আমি শুরু করছি, হয়তো 2-1 জন পড়াইতে পারে, আমি শুরু করছি। সো তোমাদের আমি চেষ্টা করতেছি যে যতটা সহজে বোঝানো যায়, কারণ এমন না যে আমি যা পারি তাই তোমাদের বুঝালাম, বুঝাই চলে গেলাম, পরীক্ষায় যাই কমন পালা না, তাহলে তো লাভ নাই পড়াই, তাই না? সো আমি চেষ্টা করতেছি যে যতটা সহজভাবে বোঝানো যায়। এখানে একটু কঠিন, সায়েন্সের স্টুডেন্টরা এমনিতেই বুঝতে পারবা, এবং আর্টসের যারা আছো তাদের জন্য একটু আসলেই ডিফিকাল্ট হবে। হ্যাঁ তারপরেও আমি চেষ্টা করতেছি বোঝানোর, যতটুকু বুঝাইছি এতটুকু বুঝে থাকো এবং বারবার রিপিট করো। আর যদি একেবারেই না বুঝতে পারো তাহলে আমাকে মেসেঞ্জারে আবারও নক দিবা, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। SMICT কম মজা, এসব আসে না মনে হয়। হ্যাঁ এগুলো আসবে না, তারপরেও করাচ্ছি, যারা মেরিটাইনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য করাচ্ছি। হ্যাঁ মেরিটাইনের জন্য ওখানে আমাদের কি আছে বলো তো? রিটেন আছে। হ্যাঁ কমার্সের গুলা কি অবশ্যই বুঝবে না কেন? সবাই বুঝবে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট থাকে যাদের একটু সমস্যা হইতে পারে, যারা আগে পড়ে নাই। হ্যাঁ এদের জন্য সমস্যা হইতে পারে। সো এগুলো আর খুব বেশি করাবো না, অল্প একটু করাবো। হ্যাঁ আর একটা করাবো, আর 2টা করাবো। হ্যাঁ আর 2টা ফ্লো চার্ট করাবো, তারপর আমরা আমাদের সাজেশন নিয়ে একটু কথা বলবো। আর 2টা ফ্লো চার্ট করাবো, পড়বে না তারপরেও করাচ্ছি। এর কারণ হচ্ছে যারা মেরিটাইনে দিচ্ছে তাদের জন্য দরকার, এবং তোমাদের এই জিনিসগুলো বুঝে থাকা দরকার, জ্ঞান রাখা দরকার, কারণ সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে লাগবে। এবং সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও তোমাদের এত বড় বড় আসবে না, মাঝখান থেকে কিছু লাইন উঠাই দিবে বা একটু জায়গা নিবে হয়তো সি প্রোগ্রামিংটা করতে। জায়গা নেওয়ার পর বলবে আউটপুট কি আসবে, আউটপুট তো দিতে পারে, তাই না? এটা তো কোনো কনফিউশন নাই যে আউটপুট দিবে না। আউটপুট তো তোমার এতটুকু জায়গার মধ্যেই 4টা অপশন লেখা যাবে, এতটুকু জায়গার মধ্যেই 4টা অপশন লেখা যাবে। সো এইগুলা বুঝে থাকো, কাজে লাগবে, এমনি এমনি পড়াই না।
আরও একটা কথা, যাদের মস্তিষ্কে অনেকের সমস্যা হইতে পারে, হ্যাঁ, যে মাথার মধ্যে ঢোকে না, এরকম সমস্যা হইতে পারে, তাদের জন্য বলতেছি তোমরা পড়াশোনা করবা কয়টায় বলো তো? ভোর 4টা নামাজ পড়ার পর, হ্যাঁ, ভোর 4টা বা 5টার দিকে নামাজ পড়ার পর থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত, হ্যাঁ, নামাজের পর থেকে সকাল 8টা পর্যন্ত এই টাইমে পড়বা এবং ফোন অফ রাখবা, হ্যাঁ, ফোন যেন কাছে না থাকে। তারপরে যখন বোঝার চেষ্টা করবা, বারবার ট্রাই করবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। প্লাস মুখস্থ যেগুলো জিনিস আছে সেগুলো তোমরা কি করবা, ভোরের দিকে পড়ার চেষ্টা করবা, ওই সময় মস্তিষ্ক অনেক ফ্রেশ থাকে। আর তুমি সারাদিন কাজ করছো, সারাদিন এই করছো সেই করছো, ওইগুলা কিন্তু মাথার মধ্যে আসে। এই যখন রাত্রেবেলা পড়তে বসবা তখন কিন্তু ওইগুলা মাথার মধ্যে আসে, কি করবে বলো তো? অনেক ধরনের গোলমাল পাকাবে। সো আর ঘুম দেওয়ার পর কিন্তু ওইগুলা চলে যায়, অটোমেটিক্যালি চলে যায়, কারণ আমাদের মস্তিষ্ক কত গিগাবাইট আমি প্রায় ভুলে গেছি, হ্যাঁ, তা এর জন্য একটা কি থাকে বলো তো, নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে। ওই ধারণ ক্ষমতার চাইতে বেশি হইলে মাথা কিন্তু কাজ করবে না। দেখো এখন দেখো যে লিপ ইয়ার, হ্যাঁ, লিপ ইয়ার নির্ণয় করার ফ্লো চার্টটা লিখবো। লিপ ইয়ার, হ্যাঁ, কোনো বছর অধিবর্ষ কিনা, বর্ষ কি না, কোনো বর্ষ অধিবর্ষ কিনা তার ফ্লো চার্ট যদি লিখতে চাই তাহলে এরকম করব আমরা। দেখো যে প্রথমে স্টার্ট করব START স্টার্ট করব, তারপর আমরা একটা সাল ইনপুট দিব, তাই না? ধরো 2000 সাল, 2000 সালকে কি করতে হবে, আমাদের ইনপুট দিতে হবে। তাহলে রিড ওয়াই দিলাম, ইয়ারতে ওয়াই দিয়ে ইয়ার বুঝাইলাম, হ্যাঁ। তারপরে আমাদের কি করতে হবে বলো তো, সিদ্ধান্ত নিতে হবে। তো তোমরা সমাজ বিজ্ঞান বইয়ে ক্লাস 9-এ পড়ছো, হ্যাঁ, সমাজ বইয়ে ক্লাস 9-এ পড়ছো, অধিবর্ষ নির্ণয়ের সূত্র একটা ছিল যে কত দ্বারা ভাগ করতে হয়, এটা একটু বলো দেখি। কত দ্বারা ভাগ করতে হয় এটা একটু জানাও তো। ঘুমের ভিতর তখন ঘুমাইলে তো ঘুমানো যায়, সারাদিন সারা রাত ঘুমানো যায়, তাই না? তো ওই টাইমটা একটু 8 দিয়ে ভাগ করতে হয়, একজন বলছে। রেম কম 4 দ্বারা ভাগ করতে হয়, 4 দ্বারা, আচ্ছা, অনেকে 4 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা দেখো আমি একটা জিনিস শিখাই, এটা পরবর্তী ক্লাসে এগুলো কিন্তু শিখাবো। তারপরেও দেখো যে কম্পিউটারে আমরা যখন প্রোগ্রামিং করব তখন সমান সমান দেওয়া যায় না, সমান সমানের জায়গায় এরকম ডাবল সমান দিতে হয়, হ্যাঁ, এই জিনিসটা একটু দেখে রাখো যে সমান সমানের জায়গায় এরকম ডাবল সমান দিতে হয় কম্পিউটারে। 345 দ্বারা 4 দিয়ে, এটা কোনো কথা হইলো ভাই? 345 দ্বারা 4 দিয়ে 100 দিয়ে একজন বলছে, এটা ঠিক আছে। আচ্ছা দেখো প্রথমত ভাগ করতে হবে 400 দ্বারা, হ্যাঁ, 400 দ্বারা ইয়ার, ভাগ চিহ্ন কিন্তু এইভাবে দিতে হয়, তোমরা এই ভাগ দেওয়া যাবে না কিন্তু, এটা মনে রাখবা যে ভাগ চিহ্ন হচ্ছে এটা, আমাদের সি প্রোগ্রামিংয়ে ভাগ চিহ্ন হচ্ছে এটা, এই ভাগ চিহ্নটা দেখে রাখো, এখানে লিখে রাখতে পারো, সাইড নোটে লিখতে পারো, এটা ভাগ বুঝায়। ইয়ারকে যদি আমরা 400 দ্বারা ভাগ করি এবং আমাদের, সরি এটা ভাগ না, এটা হচ্ছে রিমাইন্ডার, হ্যাঁ, রিমাইন্ডার হচ্ছে ভাগশেষ, সরি ভাগ না, এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, হ্যাঁ, ভাগশেষ অথবা মোট দিতে পারো, হ্যাঁ, মোট দ্বারা হচ্ছে ভাগশেষ বোঝায়, এটা দ্বারা ভাগশেষ বোঝায়, হ্যাঁ। তাহলে 400 দ্বারা ভাগ করার পর রিমাইন্ডার যদি শূন্য হয়, রিমাইন্ডার শূন্য মানে কি, ওইটাকে ভাগ গেছে, যেমন আমি ধরো 2 দিয়ে 12কে ভাগ দিলাম, তাহলে আমাদের কত আসবে বলতো, 6 দুগুণ 12, তাহলে রিমাইন্ডার শূন্য আসতেছে না, মানে 2 দিয়ে 12কে ভাগ যাচ্ছে, এটাই বোঝাচ্ছে এই জায়গায় রিমাইন্ডার শূন্য। এটা এখানে লিখতে পারো যে রিমাইন্ডার শূন্য, যদি রিমাইন্ডার শূন্য হয় তাহলে আমাদের অ্যান্সার কি আসবে বলো তো। 400 দ্বারা যদি ভাগ হয়, এখানে একটা কানেক্টর দিব, পরে দেখাচ্ছি কানেক্টর কেন দিলাম, আচ্ছা পরে দেই, কানেক্টরটা আর একটু নিচে। সো এখানে একটা কানেক্টর দিব, এখানে প্রিন্ট করব, যদি 400 দ্বারা ভাগ যায় কোনো সাল, যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে সেটা অধিবর্ষ হবে। সাইটে লিখতে পারো, হ্যাঁ, সাইটে লিখে লিখতে পারো যে কোনো সাল বা কোনো বছর যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে সেটা হচ্ছে অধিবর্ষ। তাহলে এখানে প্রিন্ট লিপ ইয়ার,
প্রিন্ট লিপ ইয়ার, হ্যাঁ এটা একটু লেখা না চিনা গেল, একটু ভালো করে লিখে নিবা, প্রিন্ট লিপ ইয়ার। আর যদি না হয় 400 দ্বারা যদি ভাগ না হয় তাহলে দেখতে হবে, হ্যাঁ 400 দ্বারা যদি ভাগ না যায় তাহলে ওইটাকে দেখতে হবে। 400 দ্বারা ভাগ যাওয়ার যদি না যায় তাহলে দেখতে হবে সেটা কি আমাদের 4 দ্বারা ভাগ যায় কি না, সরি 4 না, প্রথমে আসবে 100, হ্যাঁ 100 দ্বারা ভাগ যাচ্ছে কি না। ভাগশেষ যদি শূন্য হয় অর্থাৎ রিমাইন্ডার যদি শূন্য হয় অর্থাৎ ইয়ারটা যদি আমাদের 100 দ্বারা ভাগ যায় তাহলে আবার চেক করতে হবে সেটা কি 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, 4 দ্বারা। এবং রিমাইন্ডার যদি শূন্য হয়, যদি ইয়েস হয় তাহলে সেটা হচ্ছে আমাদের লিপ ইয়ার, এই জন্য এখানে কানেক্টর দিলাম। আর নো হলে এখানে যদি নো হয়, সরি লেখাটা একটু, যদি নো হয়, নো হইলে আমাদের নো হইলে নট লিপ ইয়ার, হ্যাঁ নট বা প্রিন্ট নট লিপ ইয়ার লিখবা, নট লিপ ইয়ার। আচ্ছা তারপরে কি করে দিব, কানেক্টর দিয়ে যুক্ত করলাম, দিয়ে আমরা শেষ করে দিলাম ইন্ট। তো এটা বুঝতে পারো নি কে কে, প্রিন্ট নট লিপ ইয়ার, হ্যাঁ গুড গুড, অনেকেই পারতেছো। হ্যাঁ আমাদের দেখতে হবে 400 দ্বারা যদি কোনো একটা সাল ভাগ যায় তাহলে লিপ ইয়ার হয়। তো 400 দ্বারা ভাগ যাওয়ার পর দেখছি যে আমাদের রিমাইন্ডার শূন্য, এটা ভাগ করার পর আমাদের ভাগ শেষ কি আসতেছে, শূন্য আসতেছে, এটা হচ্ছে রিমাইন্ডার বোঝায়, মড দ্বারাও বোঝায় রিমাইন্ডার। হ্যাঁ তো ভাগশেষ যদি শূন্য অথবা রিমাইন্ডার যদি শূন্য আসে তাহলে ওইটা লিপ ইয়ার হবে, তাহলে লিপ ইয়ার দিলাম। যদি না হয় তাহলে আবার চেক করে দেখতে হবে যে ওইটা কি 100 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি 100 দ্বারা ভাগ যায় তখন আবার দেখতে হবে কি ওইটা 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, বা দেখলাম যে শূন্য আসছে, যদি ইয়েস হয় তাহলে ওইটা লিপ ইয়ার হবে। আর যদি এই কাজ করার পর না হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে না। তারপরে কি করলাম, দুইটাকে একটা কানেক্টর দিয়ে, কারণ এখানে ইন্ট না লিখে দুইটা একসঙ্গে কানেক্টর দিয়ে ইন্ট করে দিছি। তো দেখো যদি কোনো একটা সাল তোমাকে বললাম তো 2000 সাল, হ্যাঁ 2000 সাল লিপ ইয়ার কিনা, তখন কি করবা বলো তো, বললাম যে 2000 সাল লিপ ইয়ার কিনা, তখন আমরা কি করব, 2000কে আমরা আগে 400 দ্বারা ভাগ করব, তাই না। 400 দ্বারা যদি ভাগ করি 4 5 20, তাই না, তাহলে ভাগ যাচ্ছে রিমাইন্ডার শূন্য। সো 2000 সাল আমাদের কি ছিল, লিপ ইয়ার ছিল। আর লাস্ট কত সাল লিপ ইয়ার ছিল এটা একটু বলো তো, লাস্ট কত সাল আমাদের লিপ ইয়ার ছিল। ক্লিয়ার, ডান, বুঝিনি, আর একবার বুঝান। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা বছর লিপ ইয়ার কিনা ওইটা আমরা কি করলাম, আমাদের ফ্লো চার্টের প্রথমে কি করতে হয়, স্টার্ট করতে হয়, এভাবে স্টার্ট করলাম। তারপরে কি করলাম, রিড করলাম, একটা সাল একটা বছরকে রিড করলাম, কম্পিউটার রিড করলো। ধরো 2000 সাল ইনপুট দিলাম, 2000 সাল ইনপুট নিয়ে কম্পিউটার কি করবে, চেক করলো, 400 দ্বারা ভাগ করে দেখবে, 400 দ্বারা ভাগ করে দেখলো যে ভাগ যাচ্ছে, মানে কি রিমাইন্ডার শূন্য আসবে। রিমাইন্ডার যখন শূন্য আসবে তখন বুঝতে পারলো যে এটা লিপ ইয়ার, তখন সে কি করলো, প্রিন্ট করবে লিপ ইয়ার। আর যদি না হয় তখন আরও দুইটা কাজ করবে, যে 100 দ্বারা ভাগ করে দেখবে, যে শূন্য যদি আসে, রিমাইন্ডার যদি শূন্য আসে তখন দেন আবার দেখবে কি 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। তাহলে 4 দ্বারা ভাগ যদি যায়, এটাও যদি শূন্য হয়, এই দুইটা কাজ কিন্তু একসাথে হবে, এটা মনে রাখবা, এই দুটা কাজ একসাথে হবে। এটা যদি হয়, ইয়েস হয়, তাহলে আমাদের লিপ ইয়ার আসবে, আর নো হইলে আমাদের নট লিপ ইয়ার। এই দুটাকে আবার কি করলাম, কানেক্টর দ্বারা যুক্ত করে শেষ করে দিলাম। 2020 সাল লিপ ইয়ার ছিল না, 2020 সাল, তারপরেও তো 4 বছর পর, তাহলে 24 সাল, ও সরি আমার তো 24 সাল আসেই নাই, ভুলে গেছি। আচ্ছা 2020 সাল ছিল না, তাহলে দেখো যে 2020 সাল তো 400 দ্বারা ভাগ যাবে না, এটা তো স্বাভাবিক, কারণ 2000কে যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে ওইটা যাবে না। তারপরে আমাদের কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। 2000 সাল যদি লিপ ইয়ার না, 2020 সালকে তখন কি করব, আমরা 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা যদি ভাগ করি, 100 দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে, ও সরি আমি এখানে ভুল করছি, হ্যাঁ যে 100 দ্বারা ভাগ করব, ভাগ করে যে রিমাইন্ডার থাকবে, অবশেষ যেটা থাকবে ওইটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। হ্যাঁ তাহলে আমরা কি করব, 100 দ্বারা ভাগ করার পর কি আসবে বলো তো, 100, তাহলে এখানে 2 বার যাচ্ছে, 200, এখানে 20, অর্থাৎ না গেলে একবার 0 বার দিতে হয়, মানে 0 0 আসবে, তাহলে 20 থেকে যাচ্ছে। এই 20কে আমরা 4 দ্বারা ভাগ করে দেখব, 4 দ্বারা ভাগ করে দেখলাম কি 0 আসতেছে। সো এইটা লিপ ইয়ার।
হ্যাঁ, তাহলে কি এখানে বলো তো 100 দ্বারা ভাগ করে দেখব এবং যে রিমাইন্ডার থাকবে ওইটাকে আবার কি 4 দ্বারা ভাগ করতে হবে। এইবার বুঝছি। হ্যাঁ হ্যাঁ, 100 নট ইকুয়াল, এখানে নট ইকুয়াল চিহ্নটা হবে। নট ইকুয়াল চিহ্নটা দেয় এইভাবে যে এইভাবে এভাবে একটা নট দিবে। হ্যাঁ, তো এখানে একটা নট আছে, এটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, নট ইকুয়াল যদি রিমাইন্ডার 0 না হয় তখন আমাদের 4 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ যেটা আমাদের অবশিষ্ট থাকবে ওইটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। এবং অবশিষ্ট থাকলে তো বুঝতেই পারছো রিমাইন্ডার 0 হবে না, এখানে নট ইকুয়াল চিহ্ন এভাবে দিবা। এবং কোন চিহ্ন কি কাজ সামনে ক্লাসে বুঝাবো, প্লাস কোডিং করাবো। হ্যাঁ, ডান, ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীটাতে যাই। যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, প্যারা নেওয়ার কিছু নাই, এগুলা তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে পড়বে না, কিন্তু এই জিনিসগুলা পড়বে যে নট ইকুয়াল চিহ্ন কি, সমান সমান চিহ্ন কি, মড দ্বারা কি বোঝায়, এরকমগুলা পড়বে। সো এখন দেখো আর একটা ফ্লো চার্ট করাবো, এটার পর আমাদের কিছু কোশ্চিন আলোচনা করব। আচ্ছা, দেখো যে জোড় বা বিজোড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট। হ্যাঁ, জোড় বা বিজোড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট। জোড় বা বিজোড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট। জোড় বা বিজোড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট যদি করতে যাই, আমাদের প্রথমে কি করতে হবে, স্টার্ট করতে হবে। স্টার্ট করলাম, তারপরে আমাদের সংখ্যাটাকে কি করতে হবে, ইনপুট দিতে হবে। তো ধরলাম সংখ্যাটা হচ্ছে n, এটাকে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর কি করতে হবে বলো তো, আমাদের দেখতে হবে যে সংখ্যা কি দিছিলাম, n, তাই না, n mod 2, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর যদি আমাদের রিমাইন্ডার 0 আসে, 2 দ্বারা ভাগ করার পর রিমাইন্ডার যদি 0 আসে, তাহলে দেখো যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ যদি যায়, তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে সংখ্যাটা কি হবে, জোড় হবে। তাহলে জোড়, তাহলে কি করতে হবে, যদি ইয়েস হয়, 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগ যায় মানে কি রিমাইন্ডার যদি 0 আসে, ভাগশেষ যদি 0 আসে, হ্যাঁ, তাহলে সেটাকে করতে হবে কি, অথবা তোমরা এখানে এইভাবেও দিতে পারো, মড না দিয়ে তোমরা ওই যে চিত্রটা দেখাইছিলাম না, এই চিহ্নও দিতে পারো। হ্যাঁ, এটা দেওয়ার পর যদি রিমাইন্ডার 0 আসে, তাহলে আমাদের কি হবে, প্রিন্ট। আচ্ছা, তাহলে জোড় সংখ্যা যেহেতু হচ্ছে জোড় সংখ্যার ইংরেজি হচ্ছে ইভেন নাম্বার, ইভেন। তারপরে কি করব, এখানে শেষ করব। আর যদি নো হয়, যদি ভাগ শেষ যদি 0 না হয়, অন্য কিছু আসে, তাহলে প্রিন্ট করতে হবে কি, প্রিন্ট হচ্ছে আমাদের ওড নাম্বার, ওড হচ্ছে বিজোড়। তাহলে এই দুইটাকে একটা কানেক্টর দ্বারা যুক্ত করে আমরা শেষ করে দিলাম, ইন্ট। একটু বড় করে লিখেন। আচ্ছা, বড় করে লিখতেছি, এর পরবর্তীটা বড় করে লিখবো। সো এখানে দেখো যে আমরা জোড় বা বিজোড় নির্ণয় করতেছি। জোড় বা বিজোড় নির্ণয় করতে গেলে কি করতে হবে বলো তো, স্টার্ট করতে হবে। আমাদের স্টার্ট করলাম, করার পর কি একটা সংখ্যা, যে ধরো আমরা এখানে 5 সংখ্যা ইনপুট দিলাম, 5 সংখ্যা কি জোড় নাকি বিজোড় এটা চেক করবে। হ্যাঁ, এখানে ইনপুট দেওয়ার পর এখানে দেখতেছে যে আমাদের 5কে 2 দ্বারা ভাগ করতেছি, 5কে 2 দ্বারা ভাগ করতেছি। ভাগ করার পর কত আসবে বলো তো, 2.5, তাই না। তাহলে রিমাইন্ডার বের করতে হবে না, তাহলে 2.2 2 4, 1 অবশিষ্ট থাকতেছে। তো সো রিমাইন্ডার 0 হচ্ছে না, সো নো হবে। তখন এটা কি একটা ওড নাম্বার প্রিন্ট করবে কম্পিউটারে। হ্যাঁ, এই জন্য এটা এইভাবে করবে। আর যদি ইয়েস হয়, ধরো 4কে 2 দ্বারা ভাগ করলে কি হবে, রিমাইন্ডার আসবে কত, 0, অর্থাৎ এইভাবে ভাগ করলে রিমাইন্ডার 0 আসবে। তখন বুঝতে হবে যদি ইয়েস হয়, তখন এটা প্রিন্ট করতে হবে ইভেন নাম্বার। একসাথে কিভাবে হয় বলো, একটা সংখ্যা একসাথে ইয়েস নো দুইটা কখনোই হবে না, কারণ একটা সংখ্যা হয় জোড় হবে না হয় বিজোড় হবে, বুঝতে পারছো।
আর যদি তোমরা মনে করো যে ভাইয়া ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, ওগুলোর ক্ষেত্রে করব, ওইগুলো অনেক ঝামেলা আছে, ওইগুলো করার দরকার নাই। হ্যাঁ, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার বের করা অনেক ঝামেলা, ওইগুলা উপর ক্লাসেরগুলা করে, যারা বিভিন্ন সফটওয়্যার তৈরি করে তাদের জন্য দরকার, তোমাদের জন্য দরকার নাই। তোমাদের যতটুকু পড়াচ্ছি এতটুকুই করো। এগুলো রিটার্নের জন্য আসতে পারে তোমার মেরিটাইম ইউনিভার্সিটিতে, অথবা তোমার ছোট ফ্লোচার্ট। তো হ্যাঁ, অল্প একটু জায়গার মধ্যে এই ফ্লোচার্টটা দিয়ে দিতে পারবে। তো বলবে যে জোড় বা বিজোড়, এই ফ্লোচার্টটা দ্বারা কি বোঝাচ্ছে, এই ফ্লোচার্টের আউটপুট কি, জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা নির্ণয়, এরকম করে দিতে পারে। হ্যাঁ, একটু কোশ্চিনের উপর নির্ভর করবে যে কোশ্চিনে কতটুকু, মানে স্যাররা কোশ্চিন করে, হ্যাঁ কোশ্চিন করে, ধরো 5 পেজের কোশ্চিন করবে স্যার, টোটাল তোমাদের 5 পেজের কোশ্চিন করবে। তো 5 পেজের মধ্যে যদি জায়গা ফাঁকা থাকে, তখন দেখবে যে একটু বড় অঙ্ক দেওয়া যায় কিনা, একটু ডিফিকাল্ট দেওয়া যায় কিনা, কারণ এখানে তোমার মেধা যাচাই করবে স্যারেরা। হ্যাঁ, মেধা যাচাই করে কিন্তু তোমাদের কি ইউনিভার্সিটিতে চান্স দিবে। মেধা যাচাইয়ের পাশাপাশি আরও অনেক কিছু যাচাই করে, সেটা হচ্ছে তোমার দেখো যে তুমি কতটা কনফিডেন্স, তোমার কতটা কনফিডেন্স আছে। কারণ পরীক্ষা হলে গেলে 20 থেকে 30% স্টুডেন্ট অলওয়েজ নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, এইগুলা থাকা যাবে না, যেন আমার ইউনিভার্সিটির জন্য কিছু করতে পারে বা দেশের জন্য কিছু করতে পারে। শুধু যে তুমি পড়াই ভালো এই জন্য কিন্তু অ্যাডমিশন নেয় না, কারণ যেই অ্যাডমিশনের কোশ্চেনগুলো তোমাকে অ্যাডমিশন হলে দিবে, ওই কোশ্চেন তোমাকে বাসায় দিলে এনি টাইম তুমি 80টা করে সলভ করতে পারবা, এটা স্বাভাবিক বিষয়। সো ওইখানে এই বিষয়গুলোও মাথায় রাখবা। হ্যাঁ, কনফিডেন্স লেভেলটা একটু বাড়াবা, আর প্রেম ভালোবাসা এগুলো একটু কমাবা। হ্যাঁ, থাকতেই পারে, সবার জীবনে এগুলা থাকে, তোমাদের জীবনেও থাকতে পারে, তবে একটু কমায় দিয়ে পড়াশোনা করো ভালো করে। এখন দেখো যে আমরা যে গত ক্লাসে করছিলাম একটা অ্যালগোরিদম, যে স্বাভাবিক বিজোড় সংখ্যা, না বিজোড় সংখ্যার অ্যালগোরিদম লিখছিলাম, জোড় সংখ্যার আছে। তারপরে তোমার কি করতে হবে বলো তো, ওই যে এইগুলো সূত্র দেখালাম, ওই সূত্র থেকে একটা করাই দিব। দেখো যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লেখো 1 2 3 ডট 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 ডট, আমাদের n পর্যন্ত সংখ্যা যাবে। হ্যাঁ, n এর মান আমরা জানি না কত পর্যন্ত, তোমার ইচ্ছা মতো তুমি নিবা, যে 100 নিলা, 150 নিলা, 200 নিলা, তোমার ইচ্ছা তুমি কত নিবা। সো এই ফ্লোচার্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সো দেখো যে আমরা কি করব, স্টার্ট করব, START স্টার্ট করব। স্টার্ট করার পর কি করব বলো তো, আমরা এখানে রিড করব, যে সংখ্যা n এর মান যত দিবা ওইটা লিখবা, রিড n কত দিলা, ধরো 100 200 300 400 500 যাই দাও না কেন দিলা, ইনপুট দিলা। তারপরে কি করবে বলো তো, আমাদের দেখো এটা কিন্তু কিসের কাজ বলো তো, বারবার যোগ করে। দেখো যে প্রথম 2টা যোগ করলে আসবে 3, তারপরে 3টা যোগ করলে আসবে হচ্ছে কত 6, এভাবে কিন্তু বারবার যোগ করতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বারবার যোগ করতে থাকবে। বারবার যোগ করা কিসের কাজ ছিল বলো তো? আচ্ছা, কবে এক্সাম? আচ্ছা ঠিক আছে, পাবনা থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ভালো লাগছে। আচ্ছা ধন্যবাদ তোমাকে। উইথাউট, আচ্ছা বলতে পারতেছো না, না বারবার যোগ করা হচ্ছে ফর লুপের কাজ ছিল। এইটাই আমরা কিন্তু প্রথমে অ্যালগোরিদমে করাইছিলাম। হ্যাঁ, তখন কি ছিল দেখো যে আমাদের এখানে ইনপুট দিলাম, আর প্রসেসের মধ্যে কি করছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু আমাদের প্রসেসিংয়ের মধ্যে ছিল। সো এটা প্রসেসিং, এটা হচ্ছে আমাদের আয়তাকার চিত্র। এর মধ্যে কি করতে হবে বলো তো, যখন যোগ করব এরকম ধারার সংখ্যাগুলো যোগ করব বিয়োগ করব, তখন সাম কত রাখতে হবে 0, এবং ইনিশিয়াল মান আয়ের মান কত বলো তো, প্রথম যেই মানটা সেটা হচ্ছে আয়ের মান, এটা হচ্ছে 1। সাম কেন 0 রাখলাম আবারও বলছি, ওই ক্লাসে নাকি অনেকে বোঝনি। ধরো একটা ঝুড়ির মধ্যে প্রাথমিক অবস্থায় কিছু নাই, তার মানে এখানে 0টা জিনিস আছে। এরপরে ধরো 2টা জিনিস রাখলাম, 3টা জিনিস রাখলাম, 5টা জিনিস রাখলাম, এইভাবে যত জিনিস রাখবো সবগুলা কিন্তু যোগ করবে। সো প্রাথমিক অবস্থায় এখানে 0টা ছিল। যদি মনে করো একটা জিনিস ছিল তাহলে কিন্তু 1 বেড়ে যাবে। সো এটা করা যাবে না। আর গুণের ক্ষেত্রে কি হবে বলো তো, গুণের ক্ষেত্রে এখানে যদি 0 থাকে, 0কে আমি যতই দেই না কেন, ধরো একটা পৃথিবী দিয়েও গুণ করলাম, তারপরেও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে আমাদের এখানে 1 নিতে হবে। তোমরা অনেকে মনে করতে পারো যে ভাইয়া 1 যদি নিই তাহলে বেড়ে যাবে না, বাড়বে না। কারণ কি দেখো যে তুমি 10টা রাখলা, 10কে 1 দিয়ে গুণ করলে 10ই হবে। সো আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করব, গুণ করব, ভাগ করার ক্ষেত্রে আলাদা,
যখন গুণ করব, আচ্ছা ভাগ করার ক্ষেত্রে 1 রাখতে হবে, হ্যাঁ যদি গুণ করি, কারণ কোনো কিছু সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে ওইটাই হয়। সো যখন আমরা এরকম যোগ করব তখন সাম দিব 0 এবং ইনিশিয়াল মান এখানে যত থেকে শুরু হবে তত, যদি জোড় সংখ্যা বলতো 2 4 তাহলে ইনিশিয়াল মানটা হয়তো 2। এবং দেখো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না, এরপরে আমাদের চেক করতে হবে, হ্যাঁ যে আমাদের সিদ্ধান্ত গ্রহণের যেই চিত্রটা ছিল ওই চিত্রটা দেখো, এখানে আমরা কি করব, চেক করব আই এর মান। আই কতক্ষণ পর্যন্ত যোগ করব আমাদের বলো তো, এন এর সমান বা এন এর চেয়ে ছোট। যখন এন এর চেয়ে বেশি হয়ে যাবে, ধরো এখানে 100 দিলাম, তাহলে আমাদের 100 পর্যন্ত বারবার যোগ করতে থাকবে, 100 চেয়ে বেশি হলে কিন্তু যোগ করবে না। সো এটা আয়ের মান কত পর্যন্ত যাবে, আই প্রথমে 1 নম্বরের ক্ষেত্রে 1 আছে, 2 নম্বরের ক্ষেত্রে 2, 3 নম্বর 3, এইভাবে কত পর্যন্ত 100 পর্যন্ত যাবে। সো এটা যদি বের করতে যাই তাহলে যদি এই পর্যন্ত যাই, তাই না, তারপরে যদি আমাদের কি করতে হবে, এই পর্যন্ত আসে আমাদের প্রিন্ট করবে, হ্যাঁ প্রিন্ট করবে, এই পর্যন্ত যোগ করে করে ওইগুলো আমাদের কি করবে, প্রিন্ট করবে। প্রিন্টে হচ্ছে সাম প্রিন্ট করবে, প্রিন্ট সাম, তারপরে আমাদের কি করে দিব, এটা শেষ করে দিব, স্টপ, STOP। আর যদি নো হয় ধরো এন পর্যন্ত যায়নি, তার আগে যতক্ষণ থাকবে ততক্ষণ কি করবে বলো তো, আমাদের এই কাজটা যোগ করবে, তাই না। সাম কি হচ্ছে দেখো, দুইটা সংখ্যার যখন যোগ করতেছি তখন কি আগের সামের সঙ্গে আমাদের কি আসতেছে বলো তো, ইনিশিয়াল মানটা যোগ হচ্ছে। তাহলে আগের সাম 1 ছিল, পরে ইনিশিয়াল মান কত 2, তাহলে 2 আর 1 3, তাহলে দুইটা সংখ্যার যোগ করলে 3 হবে। আর তিনটা সংখ্যার যখন করতাম তখন কি করতো বলো তো, তখন এখানে সাম কত ছিল 3, তাহলে 3 এর সঙ্গে ইনিশিয়াল মান কত এখানে 3, তাহলে 3 আর 3 6 আসবে তখন অ্যান্সার। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিভাবে হচ্ছে এটাও এখানে লিখে দিতে হবে, যে পরবর্তীতে কত আয়ের মান কত হবে। তাহলে 1 নম্বরে 1 ছিল, 2 নম্বরে কত হচ্ছে আই, পূর্বের যে আই ছিল ওর সঙ্গে 1 যোগ হচ্ছে, i+1, অথবা i+ দিয়েও লিখতে পারো, জাস্ট i+ লিখে রাখলেও বুঝতে পারবো যে আমাদের এখানে 1 করে যোগ হচ্ছে, এটা হচ্ছে i আর এটা হচ্ছে 1। তো এই কাজটা চলবে এইভাবে আমাদের যোগ করতে থাকবে, হ্যাঁ যতক্ষণ কি করবে বলো তো, আমাদের আয়ের মান এন এর সমান অথবা ওর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এইখানে যোগ করবে আর এই দিক দিয়ে আসে প্রিন্ট করবে, এভাবে যোগ করবে আর এইভাবে প্রিন্ট করবে, অর্থাৎ আমাদের বারবার যোগ করতেছে, এইভাবে ঘুরতেছে, অর্থাৎ এটাই হচ্ছে ফর লুপের কাজ। এই জন্যই ওইখানে অনেকে বুঝতে পারছিল না যে আসলে এই চিত্রটা দেখলা, এখন কিন্তু সহজে ওই অ্যালগোরিদমটা আজকে যাই দেখবা যে অ্যালগোরিদমটা, তাহলে সহজেই বুঝতে পারবা। তো ফর লুপের কাজ কিভাবে হয় বলো তো, বারবার যোগ করবে, তো বারবার যোগ করবে। আবার বোঝাই, দেখো যে একটা সংখ্যা নিলাম, কি সংখ্যা, ধারার সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের। সো এইরকম যদি হয়, এটা একটা ধারায় আছে, সো এই ধারাতে দেখো যে আমাদের 100 পর্যন্ত সংখ্যা যোগ করতেছি, তাহলে এন এর মান এখানে 100 হবে, আয়ের মান 100 হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এই যোগটা করবে, হ্যাঁ দেখো যে এখানে যদি নো হয় এটা সমান, আর যখন একবারই সমান হয়ে যাবে তখন কি করে দিবে, সমান হয়ে যাবে তখন কি করবে, এইভাবে আমাদের প্রিন্ট করে দিবে, শেষ করে দিবে। 100 যখন হয়ে যাবে এরপর তো আর নিতে পারবে না, তাই না, 100 হয়ে গেলে আমাদের প্রিন্ট করে এখানে বের করে দিবে, আর 100 যতক্ষণ না হবে ততক্ষণ এখানে কি করবে, যোগ করবে। সো আমি বুঝাই দিলাম যে প্রথমে ইনিশিয়াল মান 1, তারপরে আয়ের মান কত হবে, 2 নম্বর ক্ষেত্রে 2 হচ্ছে, কিভাবে ইনিশিয়াল মান আয়ের সঙ্গে 1 যোগ হচ্ছে, তাই না, আয়ের সঙ্গে 1 যোগ হচ্ছে। আর এইখানে আসে কত হবে, দেখো যে পূর্বে কত ছিল 2 ছিল, 2 এর সঙ্গে 1 যোগ হচ্ছে। সো এইটাই হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, হ্যাঁ এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর এটা হচ্ছে সাম কি হচ্ছে, দেখো যে দুইটা যোগ করতেছি কিভাবে, পূর্বের সাম কত ছিল বলো তো, এখানে 0 ছিল, 1 নাম্বার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে 0 ছিল, 0-র সঙ্গে কি আই যোগ করছি, 1 যোগ করছি, 1 হলো। তারপর 2টা যখন যোগ করব তখন কি হচ্ছে বলো তো, দেখো এখানে 2টা যখন যোগ করব তখন ইনিশিয়াল মান কি ছিল সাম, 2টা যখন যোগ সাম প্লাস আই, তাই না, তাহলে সাম কি ছিল, প্রথম একটা যোগ করে রাখছিলাম 1 ছিল, তারপরে ইনিশিয়াল মান কত ছিল বলো তো, i+1 মানে এখানে 2, তাহলে আমাদের অ্যান্সার আসবে 3। তারপরে 3টা যোগ করব, 4টা যোগ করব, এইভাবে বারবার এখানে যোগ করবে। সো অনেকে এই জিনিসটা একটার মধ্যেও লিখতে পারবা, হ্যাঁ এটা যদি এইভাবে না লিখো, যে এই যেটা এস এবং আই দিলাম ওইটা ইনপুটের মধ্যেও তোমরা লিখতে পারবা, অথবা ইনপুট না দিলেও হবে, হ্যাঁ ইনপুট যদি নাও দাও তাও কিন্তু এটা করা যাবে, যে সরাসরি তুমি এখানে কি করলা, এখান থেকে শুরু করলা এবং এখানেই ইনপুট এন দিয়ে দিলা,
হ্যাঁ এন, রিড এন, এর মধ্যেই দিয়ে দিলা রিড এন। আচ্ছা এখানে, আচ্ছা এই সাইডে লিখে দিচ্ছি রিড এন, তাও কিন্তু হবে। অথবা তোমরা যদি মনে করতে পারো যে ভাইয়া এই কাজটা আমরা এখানে করব না, এই কাজটা তুমি এই জায়গাতেও, আচ্ছা না এই জায়গাতে দেওয়া যাবে না, কারণ উপরেই দিতে হবে। হ্যাঁ উপরেই দিতে হবে, আমাদের প্রাথমিক যে জিনিসগুলো লাগে সেগুলো উপরেই দিতে হবে, উপরেই দিবা, হ্যাঁ এইভাবে দিবা। তারপরে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। তারপর আবার একটা দিলাম কেন, কারণ এখানে বারবার যোগ করবে। আচ্ছা অ্যাকাউন্টিং এক্সামের লিঙ্ক পাই না, কালকে এক্সাম আছে তোমাদের, আর কালকে রাত 9টা, হ্যাঁ 9:15 বা 20-এ এক্সাম হবে, কারণ কালকেও ক্লাস আছে। আমি জানি না কি ক্লাস, হয়তো বাংলা বা ইংরেজি ক্লাস আছে বা আইকিউ এই ধরনের কিছু ক্লাস আছে। আর সকাল 11টায়, হ্যাঁ সকাল ভাই বলছিল 11:30-এ, কিন্তু কালকে শুক্রবার, এর জন্য সকাল 11টায় ফিজিক্স ক্লাস আছে। ফিজিক্সের তাপগতিবিদ্যা পড়াবো, ওখানে A to Z পড়াবো। হ্যাঁ A to Z যতটুকু দরকার তোমাদের টোটালটাই পড়াবো। 2টা ক্লাস দিব তাপগতিবিদ্যার, টোটালটাই পড়াবো। ওখান থেকে 1 মার্ক, 1 থেকে 2 মার্ক কমন আসে। সো যেগুলো অধ্যায় থেকে মাস্ট বি কমন আসবে ওইগুলো আগে শেষ করব ফিজিক্সের। সো কালকের ক্লাসটা করবা, সবাই করবা, A to Z পড়াবো। তাপগতিবিদ্যার যতগুলো দরকার, টোটাল ক্লাস হবে 90 মিনিট। 90 মিনিট হচ্ছে তোমাদের 3 ঘন্টা। একটা চ্যাপ্টারের উপর ক্লাস হবে 3 ঘন্টা করে, যেগুলো থেকে মাস্ট বি কমন পড়বে, আর যেগুলো থেকে কম কমন পড়বে সেগুলো 50 মিনিট 60 মিনিটের ক্লাস দেব। হ্যাঁ আর আগে 2টা আইসিটির ক্লাস হয়েছিল, ওইগুলা তোমরা আমার ইয়াতে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে ঢুকে দেখতে পারবা। এক্সামের লিঙ্ক পাই না কেন? আচ্ছা আমি কালকে থেকে এক্সামের লিঙ্ক দিব, সমস্যা নাই। অনেক গ্রুপ ক্যাপ্টেন আছে, ওদেরকে দিয়ে দেওয়া হয়, ওরা অনেক সময় দেয় না। আচ্ছা আমি যতটুকু এত মোছামুছি কেমনে করতাম, ও আচ্ছা পরে রিপিট করে দেখো। হ্যাঁ ক্লাসটা রিপিট করে তুমি স্ক্রিনশট দিও সামনে থেকে। আশা করি যে এরকম করবো না, কারণ সামনের 2টা ক্লাস অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এতদিন যা পড়াইছি এগুলো কিন্তু বেসিক পড়াইছি, তোমাদের বেসিক পড়ানোর জন্য এতগুলো পড়ানোর। সামনের ক্লাসগুলা তোমরা কি করবে বলো তো, সামনের ক্লাসগুলা থেকে কিন্তু কমন পড়বে। তো সামনের ক্লাসগুলা মাস্ট বি করবা, বেসিক পড়ানোর জন্যই এতদিন করা। আচ্ছা গ্রুপে অ্যাড নাই, গ্রুপে অ্যাড দিচ্ছি। আচ্ছা যারা গ্রুপে অ্যাড নাই, আচ্ছা তারা মারুফ ভাই বা রাশেদ ভাইকে নক দিবা, অ্যাড করে দিবে। অনেকে আবার দেখতেছি এখন ক্লাসে জয়েন করতেছে। হ্যাঁ আচ্ছা তোমরা কোশ্চিন প্যাটার্ন জানতে চাও না, কোশ্চিন কি ধরনের হবে? কোশ্চিন তো বলছিলাম যে ওইগুলাই হবে। হ্যাঁ এই ফ্লোচার্ট থেকে বা অ্যালগোরিদম থেকে কোশ্চিন না হওয়ার সম্ভাবনা ধরো 100%। 100% কোশ্চিন না হওয়ার সম্ভাবনা, কোশ্চিন হবে না। 100% লিখে নাও যে অ্যালগোরিদম থেকে কোনো কোশ্চিন হবে না। যদি হয় কোথার থেকে হবে বলো তো? অ্যালগোরিদমের বলছে যে অ্যালগোরিদম শব্দের অর্থ কি, এটা কার নাম থেকে আসছে, মুসা আল খারিজমি এই কোন দেশের নাগরিক, বা ভাষা কোথায়, তিনি কি বিজ্ঞানী ছিলেন না গণিতবিদ ছিলেন, ওইগুলা আসবে। হ্যাঁ ওইগুলো আসতে পারে। সো অ্যালগোরিদম করাইছি কারণ তোমাদের বোঝানোর জন্য, সামনে সি প্রোগ্রামিংয়ে লাগবে এই জন্য। আর ফ্লোচার্ট থেকে কোশ্চিন হইলে তোমার কোথা থেকে হবে বলো তো? বলবে যে নিচের কোনটি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, নিচের কোনটি টিকা চিহ্ন বা চিত্র। হ্যাঁ টিকা চিত্র। তাহলে তোমাদের অপশন দিল ক নম্বরে এরকম দিল, ক্ষয় দিবে এরকম, গয়ে দিল ধরো এরকম, ঘয়ে দিল ধরো এরকম। তাহলে অ্যান্সার কোনটা হবে একটু জানাও ভাইয়া। আজকে শেয়ার অপশন নাই, ক্লাসের শেয়ার অপশন নাই। ইউ আর ট্যালেন্টেড। আচ্ছা ঘ নম্বর অ্যান্সার না? হ্যাঁ ঠিক আছে, ঘ নম্বর অ্যান্সার যারা দিচ্ছ সঠিক আছে। ঘ হ্যাঁ এটা হচ্ছে টিকা চিত্র। সো তোমাদের পড়লে এইগুলা পড়বে যে নিচের কোনটি টিকা চিত্র, কোনটা প্রক্রিয়াকরণের জন্য নিচের কোন চিত্র ব্যবহার করা হয়। এটা একটু বলো দেখি, প্রক্রিয়াকরণের জন্য যদি বলি, প্রক্রিয়াকরণের জন্য নিচের
কোন চিত্র বা প্রক্রিয়াকরণের জন্য নিচের কোন চিত্রটি ব্যবহার করা হয়? হ্যাঁ, চিত্রটি ব্যবহার করা হয়। শেয়ার অপশন নাই, আচ্ছা দেখবো নি শেয়ার অপশনের কি অবস্থা। বি নাম্বার দিছো, হ্যাঁ বি নাম্বার অনেকে অ্যান্সার করতেছো। বি একজনে 3টা কমেন্ট করার দরকার নাই ভাইয়া, একটা কমেন্ট করলেই আমি দেখতে পাবো, কারণ আমি দেখতেছি। হ্যাঁ, কমেন্ট যাচ্ছে, আমি দেখতেছি। বি নাম্বার অনেকে লেখছে ডি নাম্বার। ও, আগেরটার অ্যান্সার দিছো না, আগেরটা ডি নাম্বার ছিল, পরেরটা দেখো প্রক্রিয়াকরণের জন্য বি নাম্বার অ্যান্সার হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আয়তকার চিত্র। আয়তকার চিত্র দেওয়া থাকলে সেটা হবে আমাদের প্রক্রিয়াকরণ। আর তোমরা এটা হচ্ছে হীরক বা ডায়মন্ড চিত্র, এটা চতুর্ভুজ বলতে পারো। হ্যাঁ, এটা একটা চতুর্ভুজ, সবগুলাই তো চতুর্ভুজ এখানে। তারপরে এখানে ডায়মন্ড চিহ্নটাই পরীক্ষায় দিলে ডায়মন্ড চিত্রই দিবে। হ্যাঁ, বলবে যে নিচের কোনটি ডায়মন্ড চিত্র, বা সিদ্ধান্ত গ্রহণের জন্য নিচের কোন চিত্রটি ইউজ করা হয়। আর ইনপুট আউটপুটের জন্য এইটা, কানেক্টরের জন্য এইটা। আর শুরু করলে শুরুটা একটু এইভাবে বড় হবে। হ্যাঁ, এইরকম শুরু বা শেষ বড় হবে। এই কয়টাই পড়তে পারে। আর কালকে ফিজিক্স ক্লাস, থার্মোডাইনামিক্সের উপর ক্লাস নিব সকাল 11টায়, ঠিক সকাল 11টায় 90 মিনিট ক্লাস হবে। 2টা ক্লাস নিব, ঈদের আগে 2টা ক্লাস নিব এবং থার্মোডাইনামিক্স শেষ করে দিব। ওখান থেকে 1 মার্কস থেকে 2 মার্ক কমন পাবা। সো আশা করি সবাই ক্লাসটা করবা। আচ্ছা, মিশাই দিচ্ছি না, আচ্ছা নিচে দেখাইলাম এটা। আচ্ছা, আজাইরা কমেন্ট করে লাভ নাই। হ্যাঁ, আজাইরা কমেন্ট কেউ করবা না ক্লাসে এসে, কারণ তোমার একটা কমেন্টের জন্য অনেকের মনোসংযোগ নষ্ট হয়। আর বিশেষ করে সামনে ক্লাস থেকে কেউ কোনো আজে বাজে কমেন্ট করবা না। আমি যতটুকু লিখবো টোটালি খাতায় লিখবা এবং ওইগুলাই ভালো করে পড়বা। কোশ্চিন সম্পর্কে ধারণা দিব যে কি ধরনের কোশ্চিন হবে এবং ওইগুলা থেকেই পড়বে। সো সি প্রোগ্রামিং নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। 3 থেকে 4 মার্ক কম পড়বে। সো 3 থেকে 4 মার্ক কীভাবে পড়বে সেটা দিয়ে দিব এবং একটা পরীক্ষা নিব যেইগুলা ধরো পড়বে তোমাদের ওই ধরনেরই পরীক্ষাটা হবে। সো পরীক্ষায় ভালো করার চেষ্টা করো, যতটুকু পড়ছো এতদিন পর্যন্ত এইগুলা ভালো করে রিভিশন দাও। প্লাস তোমার কাছে যদি মাহবুবুর রহমান স্যারের বই থাকে বই পড়বা, আইসিটি চ্যালেঞ্জ বই থাকলে আইসিটি চ্যালেঞ্জ, যত বই থাকুক না কেন তোমাদের সবগুলার এমসিকিউ সলভ করার চেষ্টা করবো। যত এমসিকিউ আছে সবগুলা করবা, কিন্তু একটা জিনিস দেখবা যে এমসিকিউয়ে অনেক সময় ভুল থাকে, এই ভুলগুলা করা যাবে না। হ্যাঁ, ভুলগুলা সংশোধন করে নিবা, কারণ পরীক্ষায় তোমার 1 মার্কসের জন্য তুমি 500 জনের পিছে চলে যেতে পারো। 1 মার্কস যদি কম পাও তাহলে 500 জনের পিছে চলে যাবা। আমরা যখন পরীক্ষা দিছিলাম তখন আমাদের পরীক্ষায় ওই রকম 1 সিরিয়ালে 500-700 জন, 1 নাম্বারের সিরিয়ালে 500-700 জন। তাহলে চিন্তা করো যে কতটা কম্পিটিশন হয়, বুঝতে পারছো? সো ভুল করা যাবে না। মাহবুবুর রহমান স্যারের বই আছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আশা করি সামনের ক্লাসগুলো ভালো লাগবে, কারণ এতদিন যা পড়াইছি বেসিক বোঝানোর জন্য পড়াইছি, কিন্তু প্রথম ক্লাসটা থেকে একটু ভালো করে দেখবা। প্রথম ক্লাস থেকে কোশ্চিন পড়বে। ক্লাস শেষ? হ্যাঁ ভাইয়া, ক্লাস শেষ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। কালকে সকাল 11টায় ফিজিক্স ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আইসিটি ক্লাস আর 2টা নিব, 15 তারিখের আগেই নিব 2টা ক্লাস। আর আরেকটা কথা, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হও নাই, হ্যাঁ, তারা ইনবক্সে নক দিতে পারো এবং এটা হচ্ছে নাম্বার, রাশেদ ভাইয়ের নাম্বার। যোগাযোগ করবা যাদের প্রয়োজন। আসলে যারা এখনও ভালো করে পড়াশোনা করো নাই তাদের জন্য এটা রাশেদ ভাইয়ের নাম্বার, পেইড ব্যাচের জন্য। অথবা আমাকে ইনবক্সে নক দিতে পারো। আর তোমরা যদি মনে করো যে ভাইয়া ফ্রি ক্লাসগুলো কি চলবে কি না, আমরা ফ্রি ক্লাসগুলো চালাবো, তবে বুঝতে পারো যে পেইড ব্যাচে ওখানে ওরা টাকা দিয়ে পড়লে ওদের একটু কেয়ার নেওয়া হবে, কিছু সাজেশন দেওয়া হবে, প্লাস পরীক্ষাগুলা নেওয়া হবে। হ্যাঁ, এখানেও পরীক্ষা নেওয়া হবে। তারপরেও যারা পেইড ব্যাচে ভর্তি হইতে চাও, যাদের টাকা আছে, অবশ্যই হবা। আর কালকে রাত 9:20 বা 15 পরীক্ষা হবে তোমাদের। টপিকটা জানি না, মেসেঞ্জার গ্রুপে টপিকটা বলে দেওয়া হবে। হ্যাঁ, বা আমি পোস্ট দিব কালকে। হ্যাঁ, 11টায় ক্লাস নেওয়ার পর পোস্ট দিয়ে দিবনি যে কিসের পরীক্ষা আছে। আচ্ছা, আরেকবার নাম্বারটা লিখে দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 017 94 80 54 56। এটা রাশেদ ভাইয়ের নাম্বার। যোগাযোগ করতে পারো বা ভাইকে ইনবক্স করতে পারো, অথবা আমাদের যে কোনো কাউকে ইনবক্স করলেই যা যা দরকার তোমার ডিটেলসে পেয়ে যাবা। আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমি বলছি যে ইনবক্সে দিবা। আইসিটির কোনো সমস্যা বা
ফিজিক্সের আপাতত দিও না, ফিজিক্সের পরে দিবা। হ্যাঁ, আইসিটি ম্যাথ এই দুটাই সলভ করে দিব তোমাদের। আর ফিজিক্স ক্লাসগুলা ক্লাসেই যা প্রয়োজন ওখানে কমেন্ট করবা, ক্লাসে সমস্যার সমাধান করে দিব 8 ব্যাচের জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সুস্থ থাকো সবাই। হ্যাঁ, আর আমার জন্য একটু দোয়া করো।